রেকর্ড করে লেগে মিতুল ভাই স্পিকার খুঁজছিল স্পিকার এটা মাইক্রোফোন, এটা বিশাল বড় স্পিকার, এটা বলে ওইটা ওই পিসির সাথে তখন ধরলে তখন থাকবে না ভাই ফেলু না বাবা, ফেলু পিসির সাথে কানেক্ট করে দিচ্ছি ডাইরেক্ট স্পিকার পিসির সাথে এই জুয়েল জুয়েল এটা কি 125 মিনিট? না তখন তো সত্যি ইম্পর্টেন্ট। কুষাণ, আপনার অনুভূতি বলেন। অসাম আচ্ছা আমরা শুরু করে দিব, ফাসল ওকে একটু ফোন দেন। ওয়াইফাই ইউজ করতে চাই, এক্সপেরিয়েন্স জোন, পাসওয়ার্ড ইজ ফুজিফিল্ম, ফুজিফিল্ম অল ক্যাপিটাল। আচ্ছা ভালো ছিল। আর ভাইকে হাই বলুন। না কথা চল, এই জন্য কম কথা বলছি। আজকে এটা আমাদের টিটিএল এর 25th ফটো আর্টটা। আমরা এখানে আমাদের 25তম হলো। তো আমাদের আজকে মানে উই আর গ্রেটফুল টু ফুজিফিল্ম যে আমরা এই ভেন্যুটা ওদের এখানে করতেছি। তো আমরা সব সাধারণত আমাদের অফিসে করি, অফিস আমাদের স্পেস না থাকাতে আমরা হয়তো বিভিন্ন জায়গায় করি। তো আমরা আজকে এই স্পেসে করতেছি। তো আজকের ফটো আড্ডাটা বেসিক্যালি আপনারা যারা রেগুলার ফটো আড্ডা আসেন জানেন যে অনেকগুলি সেগমেন্ট থাকে। সো আজকে একটা সেগমেন্ট থাকবে যেটা আমি হয়তো প্রেজেন্ট করবো এখন। সেটা হচ্ছে আপনারা জানেন আমরা জাস্ট কিছুদিন আগেই কুয়াকাটায় গেলাম, কুয়াকাটা আমাদের সাফারি। বাট এবারে সাফারিটা একটু ইন্টারেস্টিং ছিল এই কারণে, কারণ এবার সাফারিতে আমরা প্রথম একটা কম্পিটিশন করছি যেটাকে আমরা নাম দিলাম ফটো হান্ট। সো বেসিক্যালি আজকে ফটো হান্টের একটা কুইক রিভিউ দিব, কারণ এখানে অনেকেই দেখতেছি যারা কুয়াকাটা যায় নাই। সো তাদের জন্য আসলে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা আমার কাছে মনে হচ্ছে খুবই জরুরি, কারণ আমরা যারা গেছিলাম আসলে এটা দিস ইজ এ কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাকচুয়ালি উই এনজয়েড অল থ্রু, মানে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। তারপরের সেগমেন্টটা হবে হচ্ছে আপনারা যারা এখানে আছেন টিটিএল এর মেম্বাররা, তারা ছবি জমা দিয়েছেন। সো আমরা ছবিগুলি দেখবো, ছবিগুলি দেখে আমরা আমাদের যে যার কি ইচ্ছা হয় কথা বলবো ছবি নিয়ে। কারণ আমরা আপনারা জানেন টিটিএল এ যারা ছবি আসলে দেখায় কিংবা ছবি তোলে, আমরা ছবির ব্যাপারে খুবই সরাসরি, আমরা সরাসরি ভালো কথা বলি, সরাসরি মূল্যবান করি। সো এগেইন এটা পার্সোনালি নেওয়ার কিছু নাই, ইটস অল অ্যাবাউট ইয়োর পিকচার অ্যান্ড ইয়োর আমাদের ভিউয়ারের পার্সপেকশন। আর লাস্ট সেগমেন্টটা খুব ইন্টারেস্টিং আমাদের। আপনারা জানেন যে লাস্ট টাইম আমরা একটা প্রেজেন্টেশন করেছিলাম আমাদের মাস্টার ফটোগ্রাফার সালভাদোর উপরে, যেটা মিতুল ভাই প্রেজেন্ট করেছিল। আজকে উনি একটা প্রেজেন্টেশন নিয়ে এসেছেন একজন গ্রেট ফটোগ্রাফারের উপরে। আজকেরটা অ্যালেক্স ওয়েব, আজকে অ্যালেক্স ওয়েবের উপরে একটা প্রেজেন্টেশন হবে। আপনারা যারা কাজ দেখেছেন জানেন হি ইজ এ মাস্টার অফ কালার ফটোগ্রাফি with shadow and all of shapes and lines. So interesting photographer. So again we'll be inspired with Alex Webb. So let me start with this TTL photo hunt যেটা আমরা কুয়াকাটায় করেছি। সো তার আগে আমি একটু বলি যে আমরা এবার কুয়াকাটা ফটো হান্টে আমরা বেসিক্যালি গিয়েছিলাম টোটাল 36 জন। সো আমাদের ওখানে যাওয়ার পর আমাদের আগে থেকেই ঘোষণা ছিল এবং আমরা ওখানে যাওয়ার পর একটা কম্পিটিশন করি এবং ওখানে পার্টিসিপেট করে বেসিক্যালি 24 জন, তাই না সত্যি? 24 জন। সো এই 24 জনের কনসেপ্ট এমন ছিল যে প্রথম দিন আসলে এই 24 জনকে একটা থিম দেওয়া হয়েছিল। থিমটা ছিল খুবই জেনারিক, লাইফ অন দ্য বিচ। সো খুবই চ্যালেঞ্জিং ছিল এই কারণেই, কারণ লাইফ অন দ্য বিচ আসলে খুবই ক্লিশে, খুব দেখা, খুব এক্সপেরিয়েন্সড আমরা। বাট তারপর থেকে কিছু ভালো ছবি কিংবা কিছু অদেখা ছবি বের করা আসলে খুব ডিফিকাল্ট ছিল এবং ফটোগ্রাফারের ক্রেডিবিলিটি দেখানোটাও খুব টাফ ছিল। সো যাই হোক, আমরা ফটোগ্রাফারদের সময় খুবই কম দেওয়া হয়েছিল, 5টা পর্যন্ত ছবি তুলবে এবং 6টার মধ্যে সেই ছবিটা প্রেজেন্ট করতে হবে। সো ইটস বেসিক্যালি ডিরেক্টলি ফ্রম দ্য ক্যামেরা। সো আমরা আসলে জাজ প্যানেলে ছিলাম আমি, অভিজ্ঞতা আর কামরুল। আর এছাড়া টিটিএল এম এর যে মেম্বাররা ছিল তারা কেউ পার্টিসিপেট করেনি, আর 2 একজন সিনিয়র ছিল তারাও পার্টিসিপেট করেনি। এই প্রথম দিনে আমরা আসলে সিলেক্ট করলাম হচ্ছে কি টোটাল 12 জন ফটোগ্রাফারকে, ঠিক আছে? হ্যাঁ, 12 জন ফটোগ্রাফারকে সিলেক্ট করলাম। দ্বিতীয় দিনে তাদের আরেকটা থিম দেওয়া হলো, ওইটা মনে হয় খুবই চ্যালেঞ্জিং ছিল, সেটা ছিল অ্যাকশন ফটোগ্রাফি।
সো অ্যাকশন ফটোগ্রাফি থেকে আমরা ওই দিন আমরা আসলে সিলেক্ট করলাম বেসিক্যালি 8 জনকে। সো এই 8 জন ফাইনাল ডেতে পার্টিসিপেট করলো এবং তাদের থিমটা ছিল ওপেন, একদমই ওপেন থিম, যে তোমরা যে মানে ইউ শুট ইউর পোর্টফোলিও বাট ইউ হ্যাভ টু ইমপ্রেস দ্য জাজ। সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে থিম, এবং ওইটার উপরে বেস করে আসলে আমরা 2 জনকে অনারেবল মেনশন এবং একজনকে আমরা উইনার ঘোষণা করেছি। সো এটা অল থ্রু যে কতটুকু এক্সাইটিং ছিল এবং কতটা আসলে মানে এনজয় করছি আমরা A to Z, এটা আসলে যারা যায় নাই তারা মোটেও এক্সপিরিয়েন্স করবে না। বাট দিস ইজ মাই রেসপন্সিবিলিটি শো অ্যাটলিস্ট টু শো দ্য পিকচার্স, ঠিক আছে? কারণ আমরা আসলে মানে অভিজ্ঞতা হয়তো একমত হবে আমার সাথে, মানে আমরা উই আর রিয়েলি অ্যামেজ টু সি দ্য পিকচার্স বিকজ আমরা কুয়াকাটাকে আসলে এভাবে নষ্ট দেখি নাই, ঠিক আছে? সো ইভেন এমএমজেড এর কথাটা বলেন, সে কিভাবে টপে আসছে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, মানে পুরো ব্যাপারটা হচ্ছে একটা রিয়েলিটি শো এর মতো। সো ফার্স্ট ডেতে আসলে 8 জন যখন এলিমিনেট হয়ে গেল, সেকেন্ড ডে যখন টপিক দেওয়া হলো তখন আমরা একটা জাজের একটা কনসিডার করলাম যে ওকে, যে 8 জন এলিমিনেট হয়েছে তারাও চান্স পাবে, ঠিক আছে? ও না সরি, তাদের থেকে 3 জনকে চান্স দেওয়া হবে, 2 জনকে ইনফ্যাক্ট 3 জনকে চান্স দেওয়া হবে। তার মধ্যে 3 জনের চান্স দেওয়ার মধ্যে এখানে এমএমজেড খান, আপনারা অনেকে চিনেন, ও চান্স পেল এবং মানে হি প্রুভড হিমসেলফ যে লাস্ট ডেতে অ্যাকশন এবং তার পরের দিনে মানে হি গেভ 100%, এবং সে আসলে কোথায় যে চলে গেল ফটোগ্রাফি করতে আমরা উই হ্যাড নো আইডিয়া, এবং হি কেম আপ উইথ রিয়েলি আউট অফ দ্য বক্স পিকচার্স, এবং এন্ড অফ দ্য ডে হি ওয়ান দ্য টাইটেল। So this is the actually dedication for MMZ. So let's give a big hand to MMZ Julius tonight. Okay. So এটা আসলে খুবই আমি আসলে পার্সোনালি খুবই এক্সাইটেড ছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই কারণে একটা ছোট রাইট আপ লিখে আমি ডেইলি স্টারে পাঠাইছি, তারাও ছাপাই দিয়েছে, মানে দে ওয়ার অলসো এক্সাইটেড যে আসলে খুব ভালো হয়েছে। যাক, এনিওয়ে আমরা এটা উইল কন্টিনিউ দিস, এবং হোপফুলি নেক্সট সাফারি এবং তারপরের সাফারিতে আমরা আগে থেকেই এনলিস্টমেন্টটা নিয়ে নিব। হয়তো অনেকে থাকবেন যারা পার্টিসিপেট করতে চাবেন না, যে দে ক্যান অলসো পার্ট অফ সাফারি, বাট আগে থেকে হয়তো পার্টিসিপেশনটা যদি করে, বাট এখানে হারা জেতার কিছু নাই, পুরো ব্যাপারটাই এক্সাইটিং ছিল। ওকে, সো আমি আসলে আজকে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি ফটো হান্টের কিছু ছবি দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, লাইটস মনে হয় একটু কমায় দেওয়া যেতে পারে, এটা মনে হয় দেখা যাচ্ছে না সবটা, এটা ইজ কোয়াইট তো এটা আমি ইউজ করবো, শোনা যাচ্ছে? ওকে, সবাই শুনতে পাচ্ছে? ওকে ওকে, আমাদের মনে হয় ফুল হাউস এখনো হয়নি, বাট আমি শিওর যে আরো পরে আর অনেক লোক আসবে, তারা এটা মিস করবে। সো কুয়াকাটা ফটো হান্টের সেকেন্ড ডে, আই উইল স্টার্ট ফ্রম সেকেন্ড ডে বিকজ সেকেন্ড ডে এটা ছিল অ্যাকশন, ঠিক আছে? এবং আপনারা ছবিগুলি দেখলে বুঝবেন যে কত ধরনের অ্যাকশন আসলে থাকতে পারে, ঠিক আছে? সো সেকেন্ড ডেতে আমি কয়েকটা ছবি জাস্ট কুইকলি দেখাবো, জাস্ট ছবি, আর কিছু না। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন, কারণ এখানে জাজ 3 জনই আমরা এখানে আছি। তো কেন ছবিটা ভালো লাগলো কিংবা খারাপ লাগলো। সো এটা হচ্ছে ডে 2 এর অ্যাকশন। সো অ্যাকশনের এটা হচ্ছে কি আপনের একটা ছবি। ও গেছে কেন কি শ্যাডো আসবে হ্যাঁ, হাতে না ওটা ভুল আছে। আচ্ছা, ঠিক। এটা মোস্ট প্রবলি মোরগ লড়াই টাইপের ছবি হচ্ছিল। মানে অনেক অ্যাকশন দেখে আসলে মনে হচ্ছে যে কুয়াকাটা আসলে এই অ্যাকশনগুলো আসলে কোথায় থাকে। আমি প্রতিদিন রাতেই ভাবছিলাম যে তারপরের দিন যে আমি হয়তো নিজে শুট করে আসবো এই ছবি। আচ্ছা, ফটোগ্রাফারদের নাম আমি হয়তো একটু স্পেলিং মিস্টেক করতে পারি, ঠিক আছে? ইয়াসির, আমি মনে হয় নামটা ভুলে গেছি, ঠিক আছে? তুষার ভাই, হ্যাঁ তুষার ভাই আসেন তো।
হ্যাঁ শিওর, আমি পরিচয় করে দিচ্ছি সবার সাথে। তিশা ভাই বসেন না, এদিকে বসেন। আরে বস এখানে আসেন। আরে বসেন বস, এখানে কোনো ফর্মালিটিসের কিছু নাই, বসেন। আমরা তো নর্মালি মাটিতে বসি, আজকে মনে করেন একটু চেয়ার টেয়ারে বসছি। বসেন বস। এই তো চলে যাচ্ছে। আমরা এই তুষার ভাই একটু বলি। আচ্ছা, তুষার ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই সবার। তুষার ভাই আপনারা অনেকে চেনেন, ঠিক আছে? ইউসুফ তুষার আমাদের বিপিএস এর সাথে আছে। আপনার সেক্রেটারি। হ্যাঁ, বিপিএস এর সেক্রেটারি, ঠিক আছে? আমরা তুষার ভাই এখানে আসছে, উই আর রিয়েলি হ্যাপি বিকজ তারা মানে সে আসলে বিপিএস আমাদের ফটোগ্রাফি সোসাইটিটাকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করে। তো তুষার ভাই আজকে আসাতে আমরা উই আর রিয়েলি হ্যাপি। তো একটা তালি দিয়ে দিই তুষার ভাইকে। আসলে এখানে আসতে করে আমার খুব ভালো লাগতেছে। অনেকদিন পর আজকে বহু পুরাতন বন্ধুর সাথে দেখা। মনে হয় এখনো কালকে হঠাৎ মনে হয়েছে আমার যে টিটিএল এর প্রথম সাফারি সুন্দরবনে। ফার্স্ট সাফারিতে আমরা আমি ছিলাম। ফয়সাল ভাইয়ের মোবাইল পরে ওগুলো পানিতে, পয়সা ভাই পানিতে পড়ছিল মোবাইল সহ। একদম দুই ক্যামেরা সহ পানিতে। মানে কি যে ভয়াবহ অবস্থা, আসলে সুন্দরবন সম্পর্কে আমাদের ধারণাই ছিল না সেরকম, যে কারণে এই ঘটনাগুলি ঘটছে। ওকে, নাইস টু মিট ইউ। আমরা মিটিংটা কন্টিনিউ করি। থ্যাংক ইউ। তুষার ভাই, আমরা গত মাসে বেসিক্যালি আমরা একটু কুয়াকাটা গেছিলাম। কুয়াকাটা যে আমরা ওখানে একটা কম্পিটিশনের অ্যারেঞ্জ করছিলাম। সো বেসিক্যালি ফটোগ্রাফাররা ওখানে ছবি তোলা, ওখানে আমাদের জমা দিয়ে ওখানেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সো বেসিক্যালি আমরা ওই ছবিগুলি দেখতেছি এখন, ঠিক আছে? সেকেন্ডের আমাদের থিম ছিল অ্যাকশন। সো অ্যাকশনের উপরে যে যে ছবি তুলছে সেটা আমরা দেখাতেছি সবাই। ওকে, এগুলো ছিল হচ্ছে আমাদের অ্যাকশনের ছবি। সো থার্ড ডেতে আসলে বেসিক্যালি আমাদের কোনো থিম ছিল না। থিম না থাকাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেভাবে পারে ছবি তুলেছে। সো সবার লিমিট ছিল হচ্ছে 3টা ছবি তারা জমা দিতে পারবে অ্যাজ এ পোর্টফোলিও। সো এইটাতে আমরা টোটাল পাইছিলাম হচ্ছে 8 জনের ছবি, মোস্ট প্রবলি আমি 8 জনের ছবি পেয়েছি। সো এখান থেকে আমি কয়েকটা সিলেক্টেড ছবি দেখাবো এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরো 3টা করে ছবি দেখাবো, 9টা ছবি। সো এটা ছিল ইয়াসেরের পোর্টফোলিও একটা ছবি। এটাও ইয়াসেরের ছিল না, এটা আপনের ছবি ছিল। খুব স্ট্রং কিছু ছবি আমরা পাইছিলাম। কুয়াকাটাটা মিস করছি মনে আমি এবার, না? কুয়াকাটা মিস করছিলাম। কুয়াকাটা সাফারি ছিলাম আমি। ও একবার গেছিলাম প্রথম কুয়াকাটা যেটা আমরা। আচ্ছা আচ্ছা। আমার অনেক ভালো ছবি ছিল সেখানে। হ্যাঁ রাইট, আমি দেখছিলাম অনেক ভালো ছবি ছিল। সো এগুলো পর আমরা 3 জনকে আসলে শর্ট লিস্ট করেছিলাম। সো প্রথমে হচ্ছে হলো রায়হান পারভেজ। সো রায়হান পারভেজকে আমি একটু বলবো যে তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে পারো খুবই শর্টলি, যে মানে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড অ্যান্ড হাউ ডিড ইউ এনজয় ইট। হ্যাঁ, আমি রায়হান পারভেজ। পুরো প্রসেসটাই ভাই আমি খুবই এনজয় করেছি, কারণ এটা বাংলাদেশে ইনফ্যাক্ট ফার্স্ট টাইম, সেটার সাথে থাকতে পেরে আসলেই বেশ ভালো লাগছে। তো টোটাল প্রসেসটা ভাইয়া মানে খুবই ইনোভেটিভ ছিল অ্যান্ড এক্সপিরিয়েন্স যারা করছে মানে ওরা ফিল করতে পারছে যে একটা ব্লাড লাফালাফি করতেছে আর কি, রাশ অফ ব্লাড ফিল করতে পারছে। কারণ একটা মাথায় অ্যাসাইনমেন্টের মতো ছিল, মানে আন্তাজে গেলাম, ছবি কিছু তুললাম না তুললাম চলে আসলাম, এই জিনিসটা ব্যাপারটা একদম ছিল না যে ছবি আমাকে কিছু দিতে হবে এবং আউট অফ দ্য বক্স সবাই যেরকম তুলতেছে এরকম না, এরকম একটা ফিল সবার ভিতর ছিল। তো এই জিনিসটা একদমই নতুন, খুবই ভালো। তো
সেকেন্ড দিন যেটা ছিল অ্যাকশন, ওইটা খুবই একটা ডাল ডে ছিল, কোনো কিছুই পাচ্ছিলাম না, স্কাই খুবই খারাপ ছিল। তো ওর মধ্যে অ্যাকশন বের করাটা খুবই টাফ ছিল, কিন্তু সন্ধ্যাবেলা এসে যখন দেখলাম এত এত ভালো ভালো অ্যাকশনের ছবি, তখন বুঝলাম যে মাথায় একটা চিন্তা থাকলে, মানে একটা প্রেশার থাকলে কত ভালো জিনিস বের করা সম্ভব আর কি। আর এখানে একটা ব্যাপারটা ছিল যে একটা পোর্টফোলিওর মতো, মানে 3টা ছবি দিলাম, 3টা ছবি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ না, মানে ফটোগ্রাফারের নিজের যে একটা আইডেন্টিটি, এইটা যে পোর্টফোলিওতে প্রকাশ হচ্ছে, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং এখান থেকে নতুন অনেক ফটোগ্রাফার যারা হচ্ছে আপনার নিজের একটা আইডেন্টিটি এই পোর্টফোলিও দিয়ে সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। রায়হানের ছবিটা দেখি, রায়হানের ছবিতে আসলে আমার কাছে, এবং আমার মনে হয় কামরুল কিংবা অমিত একই কথা বলবে, যে একটা ইউনিক লাইফস্টাইল পাওয়া গেছে। লাইফস্টাইলটা যদি ইউনিক না, বাট ও এটাকে যে নিয়ে আসছে এই লাইফস্টাইলটা, এবং ওইটা আসলে খুব আমার কাছে মনে হচ্ছে যে উইচ ওয়াজ রিয়েলি আউট অফ দ্য বক্স, ঠিক আছে। এবং গিভেন দ্য টাইম ফ্রেম অ্যান্ড এভরিথিং, আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো, মানে টু বি রিকগনাইজড। তো ও যেটা করেছে, ও বোধহয় ওই যে যারা ওখানে কাজ করে ওদের নিয়ে একটা ছোট একটা 3টা ছবির একটা পোর্টফোলিও বানিয়েছে। তো এরা আসলে বেসিক্যালি ওই বিচেই কাজ করে, বিচ ফটোগ্রাফার। তো এটা ছিল রায়হান পারভেজ। তারপরে আমাদের সেকেন্ড যে পোর্টফোলিওটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মিতুল ভাইয়ের পোর্টফোলিওটা আমার কাছে পার্সোনালি ভালো লাগার কারণ হচ্ছে কি, ওনার এক্সপ্লেনেশনটা ছিল আসলে রিয়েলি অনেক ভালো, যেটা প্রত্যেকটা ছবির ভিতর থেকে স্টোরিগুলি বের হয়ে আসছিল। তো এটা নিয়ে উনি হয়তো কিছু বলবে ছোট, খুবই শর্টলি। ওটা হলো যে আমি যাওয়ার আগে খুব এক্সাইটেড ছিলাম যে যাবো। হ্যাঁ, মাইক অনেক দিন পরে মাইক লাগবে। যাওয়ার আগে আসলে খুব এক্সাইটেড ছিলাম, এবং আমি কামরুল ভাইয়ের সাথে অনেক প্ল্যান করছি যে যাবই, প্রায় মাসখানেক ধরে প্ল্যান করা। তো যাওয়ার সময় যখন শুনলাম যে এরকম কিছু একটা হবে, অবশ্যই ভালো লাগলো যে যাই। আমি প্রচণ্ড লেজি টাইপের ফটোগ্রাফার, আমার ভালোই লাগে না বাইরেতে, সত্যি কথা। আমি যখন বেরোই তখন ক্যামেরাটা নিয়েই বেরোই। তো এখানে যাওয়ার পর ফার্স্ট দিন বের হলাম, বের হওয়ার পর ছবি তুলছি। যখন শুনলাম যে হ্যাঁ কম্পিটিশন তো অবশ্যই আছে, তখন কিছু ছবি তোলার চেষ্টা করলাম, এবং আমি আমার মতোই তুলি। আমি সবসময় নিজে চেষ্টা করি যে আমার মতো করে ছবি তোলা। তো যদি পছন্দ হয়, আমি আশা করছিলাম যে হ্যাঁ পছন্দ হবে, ফয়সাল ভাই পছন্দ হবে। সেকেন্ড দিন যখন দেয়া হলো অ্যাকশন, এখন বিচে অ্যাকশন আছে প্রচুর, মানে বিচ ইজ ফুল অফ অ্যাকশন, কিন্তু এত ডাল দিন বেরোতে ইচ্ছে করতেছিল না। কামরুল ভাই বললো যে কি আপনি কি ছবি দিবেন না? আমার রুম পার্টনার ছিল সাব্বির ভাই, বললো যে মিথুন ভাই চলেন বাইরে। তো জোর করে বের হওয়ার পর যেটা হলো যে আসলে বিচ ভর্তি অ্যাকশন না, মানে আই টুক ভেরি শর্ট টাইম, কারণ আমি আগের দিন গিয়ে দেখে আসছি যে কী কী ছবি তোলা যায়। তো দেন আই ওয়াজ ওয়ার্কিং উইথ বিপ্রো, কিছু ছবি পেলাম, সে ছবি জমা দিলাম। থার্ড দিন যেটা মানে আরও ডাল দেয়, এবং সবচেয়ে বড় কথা হলো ইমপ্রেসিং দ্য জাজ। 3জন জাজকেই চিনি, 3জন জাজের ছবিও চিনি। তো 3জন জাজই ভালো করে জানে যে মোটামুটি আমার ছবি আবার ওইরকম না। তো তারপরে আমি যতটুকু চেষ্টা করলাম যে অবশ্যই ইমপ্রেস তো করতে হবে। দ্যাট ওয়াজ দ্য ফিলিং অ্যাকচুয়ালি, যে হ্যাঁ আমি সবসময় নিজের জন্যই তুলি ছবি। আমি স্ট্রেট ফরওয়ার্ড, খুব একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলি, আমি নিজের জন্যই ছবি তুলি। কিন্তু যে এই ইমপ্রেস করা লাগবে বা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছে যেখানে আপনার অনেকেই আসে, এবং সেখান থেকে বাছাই করে করে আপনি উপরে উঠে আসতেছেন, এই জিনিসটাকে কিন্তু আপনাকে ভালো করার উৎসাহ দেয়, এবং অন্যদের কাজগুলো রিয়েলাইজ করার উৎসাহ দেয়। কে কী করতেছে সেটা দেখে দেখে হ্যাঁ ঠিক আছে ও এটা করতেছে, আমি এরকম করতে পারবো না। মানে এই যে উৎসাহটা তৈরি হয়, আমার মতো এই বয়সে এসে উৎসাহ তৈরি হয়েছে, ওদের তো আরও বেশি তৈরি হবে। দ্যাট ইজ দ্য থিং, দ্যাটস ওয়াই আই থ্যাঙ্ক টিটিআর যে এই জিনিসটা আসলে প্রত্যেকবার করা উচিত। এই জিনিসটা প্রত্যেকবার করা উচিত, অনেকেই উঠে আসবে। অ্যান্ড আই ডিডন্ট, মানে আপনার কথা বলবো আমি স্ট্রেট, যে আমি এইরকম ফটোগ্রাফার দেখি না। হি ইজ গোয়িং টু বি এ স্টার,
এই জিনিস উঠে আসছে, এই জিনিস আমরা দেখতে পাইছি। রায়হান কখনোই আমরা এরকম দেখি নাই, সে উঠে আসতেছে, এরকম অনেকে উঠে আসবে। আই উইল রিকোয়েস্ট টিটিএল যে প্রত্যেকবার অন্তত এই ধরনের একটা কিছু রাখা। তো এটা ছিল আমাদের আরিফ ভাইয়ের মিতুল ভাইয়ের পোর্টফোলিওটা। সো এখানে এসে একটা আসলে এটার ভিতরে একটা গল্প ছিল, গল্পটা তো আমি একটু শর্টে বলে দিই। সেটা হচ্ছে এখানকার জেলেদের ওই হওয়ার পর না, ওই সাইকেলটা আইলার পরের কন্ডিশনটা এবং তাদের বর্গা মানে দাদন দেওয়ার কনসেপ্টটা এখানে ছিল। নাম দিছিলেন পোর্টফোলিওর কোন নাম দিছিলেন, টাইটেল দিছিলেন? টাইটেল দেওয়ার সময় পাওয়া হয় না, পায়নি, ওরা জাস্ট এক্সপ্লেইন, মানে 5টার সময় ছবি দিলে 6টার সময় জমা দিতে হবে। ওরা সে ব্যাপারে হেল্প করেন আপনারা টাইটেল দেওয়ার ব্যাপারে? আচ্ছা, তো দাদনের ব্যাপারে ই করেছে এবং তারপরে তাদের সেই বিচের একজন প্রফেশনাল নিয়েছে। এই ছবিটা খুবই আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে, কারণ একটা ছবিতে আসলে অনেক কিছু বলে দিচ্ছে, যে ছবি তুলে ছবির দাম কত, তার ক্যামেরাটা, তার ড্রেস আপ, এভরিথিং। তো এটা ছিল মিতুল ভাইয়ের 3টা ছবি, 1 ঘন্টার কাজ আর কি, বেসিক্যালি 1 ঘন্টায় যা সিলেক্ট করে যা দিচ্ছে। ওনাকে মিথুন ভাই, নাম ভাইয়ের নাম মিথুন ভাইয়ের প্রতি আমার সাজেশন, এই ছবি আপনার পোর্টফোলিওর চমৎকার ছবি। ছবিটার ও যেখানে কাজ করে, হোয়াট ইজ হিজ এনভায়রনমেন্ট, সেই জায়গাটা রাখবেন ইন ফিউচারে। জাস্ট এটা জমা দেন। না, এটা ব্যাকগ্রাউন্ডটা আপনার ওর হ্যাঁ, ওয়ার্কের জায়গা। এনভায়রনমেন্টটা মানে দিতে হবে। এটা হলো প্লেস, সেন্স অফ প্লেসটা জি। থাকা উচিত ছিল। অবশ্যই। কিন্তু প্লেসটা তো সেকেন্ড ছবিতে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা বিচ ফটোগ্রাফ। আপনার যে নিচের যে ছবিটা, ওইটাই কিন্তু- মাঝখানে যে ছবিটা, ওইখানে ওইটাই কিন্তু আপনার কিন্তু বিচটা দেখা beachটা যায়। দেখা যাচ্ছে। আপনি তুষার ভাই যেটা বলতেছে সেটা that is হলে also আরো correct, বেশি বলবেন যে ওইখানে থাকলে ভালো হবে, আরো কমিউনিকেশনটা আরো বেটার হবে। হ্যাঁ, communication-টা আরো communication হবে। easier হবে। Easier হবে। আরো ভালো হবে। ওইটা দিয়ে হয়তো আরেকটু কমপ্লিটনেস নিয়ে আসা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপরে আমাদের যে আসলে এটা উইন করছে তাকে আমাদের তার নাম হচ্ছে মিস্টার MMZ খান। সে আজকে এখানে আমাদের মধ্যে নাই, খাওয়া দাওয়া নাই দেখে সে MMZ খান নাই। এই ওকে আসলে রেকগনাইজ করার পিছনে একটা কারণ হচ্ছে কি, সে আসলে বিচের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সে আসলে চলে গেছে এই মাছগুলি আসলে কোথায় যায়, হ্যাঁ ওখানে আসলে কি হয়, ঠিক আছে। সে আসলে চলে গেছে ওই ওখানকার একটা ছোট একটা শহর ছিল, ওখানে গেছে, এবং ওখানে একটা বরফ ভাঙার কল ছিল, ওখানে গেছে। ইভেন সে যখন জেলেদের নিয়ে কাজ করছে, সে তখন জেলের নর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে নাই, সে আসলে জেলের ফ্যামিলির কাছে চলে গেছে। সো আপনারা ছবিগুলি দেখলেই বুঝবেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা ছিল একটু আসলে ফটোগ্রাফার একটা এফোর্ট দেওয়া, যেখানে কুয়াকাটার বিচ থেকে একটু পিছনে চলে গেছে, যেখানে ইলিশ মাছগুলির ফ্রোজেন করা হইতেছে, ঠিক আছে। এবং সে ওখানে আসলে সিগনিফিক্যান্ট টাইম সে স্পেন্ড করছে, ঠিক আছে। এবং তারপরে এবং সে যখন এগুলো কভার করে আসছে, তখন সে আসলে একটা জেলের ঘরের ভিতরে যে সে ওই ওর বাচ্চাকে নিয়ে একটা ছবি দিয়েছে, যখন জেলেটা আসলে বেসিক্যালি সমুদ্রে ইলিশ মাছ ধরতেছিল। সো এই ব্যাপারটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এফোর্টটা খুব ভালো ছিল, একদিনের এফোর্ট, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এই ছবিটাই আসলে উইন করা উচিত এই পোর্টফোলিওটা। তো সবাই কেমন লাগছে ছবি? গ্রেট, ভালো লাগছে না? চমৎকার। ওর কাজটাই আমার কাছে দুর্দান্ত। আগের ছবিটা দেখে আরেকবার দেখেন আপনারা সবাই। আরেকবার তো এখানে দেখি। আমার কাছে মনে হচ্ছে যে মানে যে ফটোগ্রাফার এফোর্টটা, আমরা যে বিচে ঘোরাঘুরি না করে একদিন চলে গেল, এবং সে মানে এখানে মোমেন্টটা মানে সবকিছু মিলায় সবকিছুতে আউট অফ দ্য বক্স ভাবার একটা একটা চেষ্টা অপশন ছিল। ছিল আর কি। রিয়েলি ইটস গ্রেট। আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে না? এটাই ভালো। তো এই ছিল আমাদের টিটিএল লাস্ট ফটো হান্ট। সো আমাদের আপনারা জানেন যে আমাদের আউট অফ দ্য বক্স কম্পিটিশন হচ্ছে। এই লাস্ট সাবমিশন ডেট হচ্ছে 20 তারিখ, এই মাসেরই 20 তারিখে সাবমিশন। এবং আপনারা রুলসগুলি একটু বলে দিই, যারা আপনারা অলরেডি আমি জানি যে সবাই এখানে পার্টিসিপেট করতেছে। রুলস হচ্ছে 3টা ক্যাটাগরিতে দেওয়া যাবে সিঙ্গেল ছবি, সরি 2টা ক্যাটাগরিতে সিঙ্গেল ছবি জমা দেওয়া যাবে, এবং আরেকটা ক্যাটাগরি আছে যেখানে আপনি আপনার পোর্টফোলিও জমা দিতে পারেন। পোর্টফোলিও জমা দেওয়ার পোর্টফোলিও ডেফিনেশনটা ইজ ভেরি ক্লিয়ার। এটা একটা ফটো সিরিজ হতে পারে, ফটো স্টোরি হতে পারে, ফটো এসে হতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল কিছু
ছবি দিয়ে আপনি আপনার পোর্টফোলিও বানাতে পারেন। So এটা খুবই হ্যাঁ কালেকশন অফ সিঙ্গেল শট। সো এটা খুবই ওপেন একটা ক্যাটাগরি। সো এখানে এটা নিয়ে খুব একটু কনফিউশন সবার মধ্যে আছে, এবং আপনারা বাকি রুলস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে হয় এটা বোধহয় আপনারা আমাদের ইন্টারনেট সাইটে গেলে আপনারা পাবেন। আর এটার লাস্ট ডে হচ্ছে 20 তারিখ, আর এটার এক্সিবিশন এবং কম্পিটিশনের রেজাল্ট দেওয়া হবে হচ্ছে 3 তারিখ। সো আমাদের এক্সিবিশনটা চলবে হচ্ছে 3, 4, 5 দৃক গ্যালারিতে, ঠিক আছে? হোপফুলি সবাই জয়েন করবেন। তুষার ভাই, আপনাকে এখানে দাওয়াত দিয়ে দিই, বিপিএস এর পক্ষ থেকে আপনারা সবাই আসবেন। থ্যাংক ইউ। আমি বিপিএস এর আমাদের গ্রুপে পেজে আমি আপনাকে ডিটেইলটা পাঠিয়ে দেব। ঠিক আছে, আপনি পাঠিয়ে দেন, আমি আবারও শেয়ার করব। সো এটা হচ্ছে আমাদের আউট অফ দ্য বক্সের আপডেট। আর এছাড়া আমাদের এই বছর এই মাসে আরেকটা আমাদের সাফারি আছে, ওটার আপনারা পরবর্তীতে অ্যানাউন্সমেন্টটা পাবেন। সো আমার পক্ষ থেকে এটাই। এর পরের সেগমেন্টটা হচ্ছে গেমের আপডেট আসছে। 2500 রুপি এটা গেম খেলতে খেলতে বাদের খাতা এই আইপ্যাড। তো এর পরের সেগমেন্ট হচ্ছে আমাদের এখানে ফটোগ্রাফাররা কিছু ছবি নিয়ে আসছে। আজকে ছবি জমার পরিমাণ খুবই কম। হ্যাঁ, এই আমাদের নর্মালি অনেক বেশি থাকে, আজকে বুঝলাম না একটু কম হচ্ছে আমাদের জমার ছবি। তারপরে আমরা এই ছবিগুলো আসলে দেখবো, কারো কোনো কমেন্ট থাকলে কমেন্ট দিব, আর আমরা খুব সরাসরি কমেন্ট করি, পার্সোনালি অ্যাটাক না করে ছবি নিয়ে আমরা ক্রিটিসাইজ করি। সো এটা আমরা করবো, যে আমাদের ভালো হলো যে আমরা বিপিএস এর সাথে পাইছি আজকে আমাদের। সো আমার এখানে শেষ, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এরপরের এইটা এই যে একটু প্রজেক্টরটা লাগাতে হবে। বুলবুল ভাই আজকে এখানে আসছেন, খুবই খুশি হয়েছি বুলবুল ভাইকে দেখে। আমি আশা করি বুলবুল ভাই কিছু কমেন্টস দিবেন এখানে, উনি ছবি সম্পর্কে অনেক ভালো বুঝেন। তো আশা করি বুলবুল ভাই চুপচাপ না থেকে আমাদের সাথে শেয়ার করবে এবং বিভিন্ন ছবি উনি কমেন্ট। বুলবুল ভাইকে আমরা আমাদের সাথে নেক্সট সাফারিতে যাওয়ার দাওয়াত দিয়ে দিলাম। না তুষার, ঠিক আছে। এই আসলে আমি এসেছি, বহুদিন কোনো আড্ডা করি না। আমি যখন আমার ফেসবুকে আপডেট দেখলাম যে একটা আড্ডা হবে এবং সেটা ফটোগ্রাফি নিয়ে, আজকে আমার অন্য কাজ ছিল। আমার দুটি প্রধান শখ, একটি হচ্ছে ফটোগ্রাফি আর আরেকটা হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরা। আমি বিশাল মাছ ধরার আয়োজন ক্যান্সেল করেছি গতকাল এবং আজকে মিলিয়েছিল। আর এই ছবি তোলার ব্যাপারে সেটা হলো, আমি দীর্ঘদিন ধরে ছবি তুলি, কিন্তু আমার কোনো অ্যাচিভমেন্ট নাই। আমি ছবি একান্তই আমার নিজের জন্য তুলি। এটা আমি মানে সাধারণত এগুলো প্রকাশ্যে আনি না। আমি নিজের ছবি নিজেই দেখি। আধুনিক সময়ে কম্পিউটার এবং ফেসবুক ইত্যাদির বদৌলতে কিছু ছবি আমার কিছু বন্ধু বান্ধবদের কাছে চলে গেছে, তাদের সাথে শেয়ার করার সুযোগ হয়েছে। আর আসলে এই তুষার যেটা বলেছে যে শত ব্যস্ততার মাঝেও ছবি তুলি, এটা আমার পেশাগত সীমাবদ্ধতা এমনটাই আছে ছবি তোলার ক্ষেত্রে যে বলা চলে বর্তমান পেশাটা আমাকে বদলে আরেকটা যেতে হচ্ছে শুধুমাত্র ছবি তোলার অপবাদের কারণে। আমাকে বলা হচ্ছে যে ও ছবি তুলে। আসলে ব্যাংকে যে দায়িত্বে আমি আছি, এমনিতেই কোনো সুযোগ পাওয়া যায় না। অবসর সময় সবসময় ক্যামেরা থাকে, সুযোগ পেলে এখন দেখা গেল যে মতিঝিলে যেমন সেদিন হঠাৎ অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দমকল বাহিনী চলে আসলো এবং ব্যাপক হুড়োহুড়ি। আমি এখন ক্যামেরা নিয়ে নামলাম, রিপোর্ট হলো যে ডিএমপি স্যার ক্যামেরা নিয়ে নেমে। এখন আমি এই কারণে এটা আমার জন্য একটা সমস্যা হচ্ছে, না আমি ছাড়তে পারছি এটাকে, না এটাকে ঠিক মতো ধরে রাখতে পারছি। যেমন এই যে এই আপনাদের সাথে একটা নেক্সট সাফারিতে যাওয়া কিংবা অনেক উৎসব, দূরে দূরে উৎসবগুলো হয়, উইকেন্ড না হলে আমি যেতেই পারি না। আমি উইকেন্ডে হলে আমি এটা চেষ্টা করবো যে এখন আবার একটা মাছ ধরার সাথে ক্ল্যাশ করে সেটা বন্ধ করব। তবে যেটা হয় যে ওই ছুটিও নেই। আমি এ পর্যন্ত আমি আমার পেশাগত জীবনে যে কটা ছুটি নিয়েছি তার শতকরা 90% ধরা যেতে পারে আমি ছবি তোলার জন্য নিয়েছি। আমি থাকবো আপনাদের সাথে, আমার ভালো লাগবে ছবি, আপনাদের ছবি দেখতে। আমি একটা কথা, একটা সুযোগ এখানে বলার একটু বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার ছবি তোলার বয়স, এটা জাস্ট একটু মেনশন করার জন্য বলছি, কোনো কৃতিত্ব নেওয়ার জন্য নয়। এটি 42 বছর পার হয়ে 43 বছরে পড়েছে। আপনাদের অনেকেরই বয়স মানে 42 তো নয়, 32 হয়। আমি একটা বিষয় মেনশন করি সব জায়গায়। আমি এবার সিঙ্গাপুরে গিয়েছি, সেখানেও এটা মেনশন করেছে। আমাদের দেশের তরুণ যারা ফটোগ্রাফার আছে তাদের কাজ আমি দেখি, কিন্তু আমার কাজ কেউ না থাকুক, আমি কিন্তু সবার কাজ দেখি। এত চমৎকার চমৎকার কাজ যে আমি
এক সময় চিন্তা করেছিলাম যে কি করা যায় ফটোগ্রাফারদেরকে নিয়ে। আমি এটা সক্রিয়ভাবে ভেবেছিলাম যে একটা ব্যাংকের মাধ্যমে কিছু করা যায় কিনা এদের উন্নতির জন্য। অনেকে তোমরা যারা আছো, আমি চেহারা দেখে ভাবতেছি যে অনেকের সামর্থ্য আছে ছবি ক্যামেরা কেনার, কিন্তু আজ থেকে 10-12 বছর আগে ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েরা যখনও ফটোগ্রাফিতে আসেনি, সেই একটা প্রজন্ম ছিল যাদের একটা ক্যামেরা কিনলে তো একটা লেন্স কিনতে পারে না, একটা লেন্স বদলে আরেকটা কিনতে পারে না, এবং সেগুলো আমি ভেবেছিলাম, কিন্তু নানা কারণে এগুলো হয়নি। আমি আশা করছি যে খুব শিগগিরই এরকম কিছু একটা আমি করতে পারবো, কারণ ব্যাংকের যতই ছবির অপবাদ থাকুক না কেন, কোনো না কোনো কারণে আমি ব্যাংকের আরও অধিকতর দায়িত্বে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। যদি আমি সেরকম দায়িত্বে যাই তাহলে আমি তরুণ ফটোগ্রাফারদেরকে একত্রিত করে কী করা যায় সেটা আমি একটা ভাববো। আপনারা যারা ছবি তুলছেন, যারা ইয়াং জেনারেশনের, তারা ছবি একদম কোনো লাভের আশা ছেড়ে দিয়েই ছবি তুলবেন। ছবি তোলা একটি শিল্প, এই শিল্পকে লালন করবেন এবং এর থেকে আপনি কি পাচ্ছেন সেটা হিসাব না করেই এই কাজটি চালিয়ে যাবেন। আর যারা পেশা হিসাবে নেবেন তারা তো অবশ্যই, তাদের তো কোনো সমস্যা নেই। এখানে পেশার সুযোগ তৈরি হয়েছে, বাজার তৈরি অনেক, আস্তে আস্তে বাজারও অনেক বড় হয়েছে আমাদের দেশের। আভ্যন্তরীণ বাজার করতে যেটা আমরা বুঝি, সংস্থাগুলো আসছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো শেষ কথা হচ্ছে, আড্ডা আরও হবে, আমি কথা বলবো মাঝখানে। আমি এই উপলক্ষে যেটা বলতে চেয়েছিলাম সেই জায়গাটার শেষ কথা হচ্ছে, ছবি কে একজন বলেও ছিল যে ছবি তার নিজের জন্য তুলে। আমি অনুরোধ জানাবো, ছবি আপনারা আপনাদের নিজেদের জন্য তুলবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, এবং সেখান থেকে এটাকে আরও কি কি সুন্দর করা যায় সেই আলোচনাগুলো আপনারা অব্যাহত রাখবেন। এরকম আড্ডা যখন আরও হবে আমাকে খবর দেবেন, আমি খবর পেলে চলে আসবো। অনেক ধন্যবাদ, আমি আছি আপনাদের সাথে। প্রথম ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা দেখছি বুলবুল ভাইয়ের কাছে। মানে ক্যামেরা ইকুইপমেন্ট কেনার ব্যাপারে উনি সবার আগে 1DX ক্যামেরা অ্যাডভান্স বুকিং দিয়ে বাংলাদেশের 3টা ক্যামেরা প্রথম আসছিল, তার মধ্যে বুলবুল ভাইয়ের একটা ছিল। হ্যাঁ, আমার বুলবুল ভাই আরেকজন, আমার 3 বন্ধুর। সো উনি এইসব ব্যাপারে খুব উৎসাহী, যে যন্ত্র পছন্দ হয় উনি সাথে সাথে কিনে ফেলেন, সেই ধরনের মানুষ। হ্যাঁ, তো বুলবুল ভাই যদি নেক্সট সাফারিতে যায় ইনশাআল্লাহ বুলবুল ভাইয়ের সাথে আমিও যাবো, দেখা হবে সবার সাথে। হ্যাঁ, স্কেলের যে এই ব্যাপারটা আছে, একটা পার্সপেক্টিভ আমার ভালো লাগছে। বাট আমার মনে হচ্ছে যে একটু ডিটেইল কাজ করা যেত আর কি। মানে গিভেন দ্য টাইম, ওই টাইমের মধ্যে আসলে হয়তো কতটা ম্যানেজ করতে পারেনি, বাট এক মানে তবে আমার কাছে এইটা খুব ভালো লাগছে। একটু ডান দিকে গেলে, ডান দিকে যাও, রাইট বাটন ক্লিক করো, ডান দিক মানে রাইট বাটন। না মানে ওই যে রাইট অ্যারো, ডান নেক্সট 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 এটা এটা মনে হচ্ছে যে একটা সেন্স অফ ডিটেইল আসলে পাওয়া গেছিল, বাট তারপরেও ঠিক কমপ্লিট না। এটা ছিল আসলে যারা ঘোড়া নিয়ে মানুষজন বা টুরিস্ট যারা তাদেরকে ঘোরায় বা এরকম কি এইরকম ব্যাপারটা, মানে ওইখানে ঘোড়াগুলো আছে টুরিস্টদের জন্যই। ওরা ঘোড়ায় নিয়ে আসে, 50 টাকা 100 টাকা যা পায় সেটাই ওদের রুজি আছে। মানে ঘোড়াগুলোই ট্যাক্সি। এক্স্যাক্ট আছে। বুলবুল ভাই, আপনি কিছু কোনো কমেন্ট করবেন বুলবুল ভাই? না, আসলে যেটা বলছেন যে একটা পোর্ট্রেচার দরকার ছিল, এই পোর্ট্রেচার কিন্তু এখানে হয়ে গেছে। মানে এই শটটাতে, খুব ক্লোজ আর কি, মানে এই শটটাতে এটা হয়ে গেছে। তবে এখানে মানুষ যে ক্যারি করতেছে এটা শুধু একটা সিনই আছে না, দুইটাতে আছে না, কিন্তু এটা আমি বলবো যে অসম্ভব সুন্দর একটা কাজ, এই কারণে যে ওই পার্টিকুলার ওই সময়টাতে, এটা তো 3 ঘন্টা করে তো মনেই হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যেন না শর্টগুলো হয়ে গেছে, কেন জানি মনে হয় যে মানে 1 ঘন্টার মধ্যে এই শর্টগুলো হয়ে গেছে। আমি এনভায়রনমেন্ট দেখে এরকমটা কি অনেকক্ষণ সময় ধরে তুমি শুট করেছো এটা? না, আসলে 3 ঘন্টা ছিলাম ওই জায়গায়, কিন্তু শুট এতটা করা যায় না, পরিশ্রম হাঁটা যায় না এখানে, সেই সবগুলো আছে। আর ক্রাউড বোধহয় কম না, কোনো লোকজন ক্রাউড নাই, ক্রাউড ছিলই না এইখানে। ওই তারপরে ভালো, আমার খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। ওরা একটা খুব ক্লোজ আপ
একটু হতো হয়তো একটা নতুন মাত্রা থাকতে পারতো এখানে। আদারওয়াইজ ঠিক আছে। আর এটা এভাবে মনোক্রমেই করেছো নাকি? এটা মনোক্রমেই করেছো? হ্যাঁ, না এমনিতে ইয়ে করা কালার করা, কিন্তু এখানে যখন এডিট করি তখন জাস্ট মনোক্রমে করা। কোনোটা ব্ল্যাক এন্ড হোয়াইট করো না? না, ব্ল্যাক এন্ড হোয়াইট করি না, আমি সবসময় কালারই তুলি, তারপর ওটা গ্রে স্কেলে চেঞ্জ করি। আর যেটা মানে পোর্ট্রেট একটা কিন্তু আছে, কিন্তু আমি বুঝতে পারি না যে ওটা ইম্পোর্ট করাটা কতটা ইম্পর্টেন্স, ওটা আসলে আমি বুঝতে পারি না। কন্টিনিউয়াস হোয়াইট শট দেখার ফলে যেটা হয়েছে একটু ফোকাসটা ওই ভাস্টনেসের দিকেই চলে যাচ্ছে। ওইটাই, মানে জিনিসটা মাথাতে আসলে আসে নাই। লাইটও এরকম না? হ্যাঁ, লাইট খুব ইয়ে ছিল, ডাল। একটা মজা আছে যে মানে স্টোরি অফ টোন মানে হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট কালারের মধ্যে একটা ফ্লেভার, যে একটা ক্লাউডি ফ্লেভারের মধ্যে টোটাল স্টোরিটা, সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার। প্রজেকশনে একটু লস আছে মনে হয়। প্রজেকশন লস অবশ্যই লস আছে, প্রজেকশন লস আছে 100% ভিউ তো আমি দেখতে পাবো না, প্রজেকশন লস করবে। টেম্পারেচার কেমন ওই জায়গাটাতে? টেম্পারেচার আমরা যখন ছিলাম তখন 5 ডিগ্রি, সানি ওয়েদার, তখন 5 ডিগ্রি, তারপর এটা 2 ডিগ্রিতে নেমে গেছে। সহনশীলতার মধ্যে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। গুড ওয়ার্ক। আর আমার ওই সিঙ্গেল শট কিছু আছে, যত কালার সেটা মনে হয় স্টিভ ম্যাকারি তুলে নিয়েছে। না, জয়সালমীর, জয়পুর এসব জায়গায় আমিও ট্রাভেল করছি, ছবি তুলছি। ভালো, আপনি ঘুরেন, অনেক ছবি তোলার আছে, অনেক বিষয় আছে, হয়তো মানে আমার চোখে পড়ে না, সেভাবে বুঝতে পারি না। গেলেও হয়তো বুঝতে যে কোন ছবি তুলবো কোনটা তুলবো না এটাও বুঝতেছি না। এমন মানে ওইখানেই বসে আমার মনে হয় ওই যে সময় নিয়ে ছবি তোলার ব্যাপারটা আসে, সময়ের যে একটা জায়গায় যে আপনি প্রথমে একবার ঘুরলেন না, ছবি কিছুই তুললেন না, হ্যাঁ। মানে জায়গাটা বোঝা, প্রত্যেকটা জায়গার তো একটা ভাইব থাকে, ওইটা বুঝতে হয়। কোন জায়গায় যেই ছবি হয় না, আর আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হচ্ছে যে কোথাও আমরা একবার ছবি তুলতে গেলে ওই ছবিগুলো এনে একবার দেখে এরপর দ্বিতীয়বার আবার যাওয়া, Exactly. এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। এক্স্যাক্টলি, আপনাকে যদি ওই জায়গায় আপনি ভালো কাজ করতেন তাহলে আপনাকে আবার যেতে হবে। অবশ্যই ওইটাই যে একবার যে আপনি জাস্ট দেখে আসলেন, প্রথমবার কিন্তু ছবি ভালো নাও হইতে পারে। আপনি একবার যে আমি এটা মনে করেন যে এটা আপনার জাস্ট পয়েন্ট শুটের মতো তুললাম, রাইট, লাইক অ্যাজ পয়েন্ট শুটের মতো শুট করলাম, আচ্ছা আসলাম, এসে আমি দেখে নামে তখন চিন্তা ভাবনা করলাম, আপনি সেকেন্ড টাইম যান, অনেক ভালো ছবি হবে। হ্যাঁ, আর তখন তো আপনি বুঝে গেছেন already যে কি কি থাকে ওইখানে। এটাই আর কি। ওকে, এটা কি লিসার জন্য একটা তালি। জীবন বেশি তালি পেয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ফটোগ্রাফার হচ্ছে লিসা। না, লিসা, সরি, লিসা। আচ্ছা, নামটা কি? লিসা, লিসা। এমনিতে অনেক লিসা সরাসরি তো এই জন্য লিসা জেডের ছবি। এটা কোথায়? এমএমজেড এর আত্মীয়? কোথায় তোলা লিসা? আচ্ছা, এটা হচ্ছে নাগর, হ্যালো, টাঙ্গাইল, কোথায়? নাগরপুর। নাগরপুর। 11 দিয়ে তোলা নাকি? না 11 না, এটা ফ্লিকারে দেখছি ছবিটা, সেই ব্রাউনি ক্যামেরা। এটা কি তোমার? তারপরে সেলফ পোর্ট্রেট। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, মেয়েরা এই ধরনের ছবি অনেক তুলে, কেন? প্রচুর মেয়েদের দেখবেন আপনার ফটো স্ট্রিমে এই ধরনের একটা ছবি থাকে, কারণটা কি? এটা লিসা জেড বলতে হ্যাঁ, হয়। ওই লিসা জেডকেই জিজ্ঞেস করতেছি। এটার পিছে কোনো মানে আমি অন্যদের রিজন জানি না, এটা
আমার এই ফ্রেন্ডের ওর একটা ফ্যাসিনেশন ছিল এরকম টাইপের একটা পিকচার তোলা অনেক ছোটবেলা থেকে। তো তার ফোনের মধ্যে এরকম ছবি ডিজিটাল ক্যামেরা সব জায়গায়। সো বেসিক্যালি তিনটা একসাথে করলে একটা সিরিজ ওভার টাইম ওর ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত। এটা বেশ ছবি এটাই একটা ছবি। বা ইন্টারেস্টিং হবে কিন্তু খুবই ইন্টারেস্টিং। গাড়ি থেকে হ্যাঁ তাই। ভেরি লেজি, এটা একটা লেজি শট, চরম লেজি শট। কোনো এফোর্ট নাই। আর একটু স্কেচ চাচ্ছিলাম, জি। আর একটু স্কেচে আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, এটার মাথায় আসতে পারো। এটা আসলে হঠাৎ করে হ্যাঁ গুড, ভালো মানে মোমেন্টটা হ্যাঁ দারুণ দারুণ। আমার ছবিটা আমার ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে ওভারঅল ছবিটা। আমরা দোকান করে ডিফারেন্ট ফিল। এটা লাইফস্টাইলের ছবি যদি চিন্তা করি, আমরা সবাই দারিদ্রতা পূর্ণের ছবিগুলো বিষয় তুলে ধরি, কিন্তু এই যে এটার মধ্যে একটা হ্যাপিনেস আছে। এটা হ্যাপিনেস ছবি, সেদিক থেকে খুব চমৎকার ছবি। নেক্সট কি লৌকিক নেই, 50-50 পরের ছবিটা, এটা আমার খুব পছন্দের ছবি। এটা ইনফ্যাক্ট ফ্লিকারে দেখছিলাম। মানে ইটস লাইক মানে উই নো দিস মোমেন্ট অলওয়েজ অ্যান্ড উই নেভার ক্যাপচার দিস ইউজুয়ালি। কারণ সবারই বাসায় এরকম কিছু হয়, বা আত্মীয়র বাসায় হয় বা কিছু একটা, বাট আমরা এই ছবিটা কখনো তুলি না, কারণ এটা আমরা প্রতিদিন দেখি। অভিজ্ঞতার সাথে আমি একমত, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ রাইট। মানে খুবই মিষ্টি একটা মুহূর্ত, এবং সবার জীবনেই এরকম ডেফিনেটলি মেমোরিজ আছে। অবশ্যই। আর ওই আপনার আউট অফ ফোকাসের দুজনের এক্সপ্রেশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ। একজন পড়তেছে বোঝা যাচ্ছে, একজন খুবই মানে মনোযোগ দিয়ে অ্যাটেন্টিভ ভাবে ছবিটা শুনতেছে বা দেখতেছে দেখতেছে। ছবি। হ্যাঁ? ছবি সে দেখতেছে। কিন্তু খুবই ইন্টেন্স কিন্তু লোকটা, মানে খুবই ইন্টেন্স। এই জিনিস সবার মাঝে হচ্ছে তুলে নিয়ে আসা। মনে করেন যে কমন তো। আমার এই ছবিটা খুবই ভালো। মানে আমরা সবসময় অনেক কিছু দেখি বলে আমরা তুলি না। যেমন কোনো বিদেশি ফটোগ্রাফার বাংলাদেশে আসলে দেখবেন, ওরা যে ছবিগুলো তুলে অনেক ডিফারেন্ট কিছু হয়, এবং ওই জিনিসগুলো আমরা তুলি না, কারণ আমরা প্রতিদিন ওগুলো দেখি। হ্যাঁ, কমন মনে হয়। আমি এরকম এক বিদেশি, অ্যাকচুয়ালি আমার কাজিন। সো ওরা ছোটবেলা থেকে আমার বাসায় বড় হয়েছে, আমার সব কাজিন। আমার চাচি ইজ ভেরি সোলার, বাট মাই মম ইজ আ হাউসওয়াইফ। সো সে বেসিক্যালি আমার ফ্যামিলি সব কাজিন আমার মার কাছেই বড় হয়েছে। তো এটা একটা রেগুলার রুটিন। ওকে স্কুল থেকে এনে শাওয়ার টাওয়ার করে, মানে ইউজুয়ালি স্কুল থেকে আসার পর একটা যে ঘুম পাড়া যায় ওইটা, লাঞ্চ টাঞ্চ করে, তো এইভাবে র্যান্ডম ডে এর একটা পিকচার। সুন্দর। অভিজ্ঞ ভাইয়ের সাথে যে কথা বলতেছিলাম, যে একজন বিদেশি সে কিভাবে দেখতেছেন। একজন বিদেশি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, ওনার হবি ছবি তোলা। উনি ছবি তুলতেন, বিভিন্ন সময় ঘুরে ঘুরে ছবি তুলতেন। গ্রামীণ ফোনের সাবেক এমডি অটবার। তো অটবার সুযোগ হয়েছিল, অটবার একদিন আমার সাথে ফটো করবে। তো অটবারকে নিয়ে ঘুরতে আমি কথা অটবারের দিকে, অটবার তোমার কাছে কি ভালো লাগে আসলে, মানে কি ধরনের ছবি তো তোমার ভালো লাগে? ইভেন তুমি কি মনে করো যে বাইরের একজন ট্যুরিস্ট বাংলাদেশে কেন আসবে তোমার ধারণা? সে আমাকে বললো যে এই পিপুল অ্যাক্টিভিটিস আমার কাছে সবচেয়ে ভালো লাগে, এবং আমি মনে করি কোনো ট্যুরিস্ট এখানে আসবে পিপুল অ্যাক্টিভিটিস দেখার জন্য। আমি কিন্তু আমি অটবার বলার পরে আমার মাথায় ঢুকছে বিষয়টা, এর আগে আমি কখনো ওইভাবে চিন্তাই করি নাই। খুবই র্যান্ডম আমাদের এখানে হ্যাঁ। সবকিছুই, মানে কোনো সিস্টেমের মধ্যে নাই তো। না। তো এটা যদি কারো ভালো লাগে তাহলে তার ভালো লাগবে, হ্যাঁ। সেটাই। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল হচ্ছে, বাইরে থেকে যতই টুরিস্ট আসে ঢাকায় আসার পরে ওরা রিক্সার পিছনে যেই ড্রয়িং গুলো আছে এগুলো ছবি তুলেই। Because আমরা দেখতে দেখতে এত অভ্যস্ত, এগুলো আসলে আমাদের কাছে বদার করে। আমরা দেখি না, ওদের কাছে হ্যাঁ। এটা খুবই ইন্টারেস্টিং। আমি একটা জাপানিজ ফটোগ্রাফার, মানে ও বেসিক্যালি আমাদের ছবি তুলে দেয়। আসছে, সে আর ফটোগ্রাফিও করে। সে 2 মাস ছিল, সে 2 মাসে প্রতিদিন সে আইসিডি এর উপর থেকে মহাখালীর থেকে মানুষের রাস্তা পার হচ্ছে, বাস 1 ইঞ্চি সামনে যেতেছে, প্রতি মোমেন্টেই তার একটা মৃত্যুকূপ আর কি। সে 2 মাস ধরে ছবি তুলে একটা সিরিজ করছে, এবং এত ইন্টেন্স লাগতেছে। আমরা কিন্তু প্রতিদিন দেখতেছি যে বাস যেতেছে, একজন লোক দাঁড়া আছে, বা কেউ দৌড়ে যেতেছে,
রিক্সা যেতেছে এই যেতেছে, মানে সে প্রত্যেক দিন একটা করে শট নিত এবং সে একটা এরকম একটা নাম দিয়েছে যে মানে মানে ও বেসিক্যালি ছিল একজন নাস্তিক। সে বলছে আমি বাংলাদেশে 2 মাস থাকার পর আমি আসলে এখন গডরে খুব ভালো প্রতি সেকেন্ডে একজন বেঁচে যায়। তো এটা খুবই ইন্টারেস্টিং, যেগুলো আসলে আমরা দেখি রেগুলার, বাট এটা নিয়ে কোনো কাজ করি না। নর্মালটাই বেটার। এটা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, একদম fine। এই আগের ছবিটা আসলে লিসার অন্য ছবির সাথে মিলতেছে না, এটা খুব লেথার্জিক শট এই লেজি শর্টস, খুব লেজি। বিন দেয়ার ডান দ্যাট। এই ছবিটা এক্সপ্লেইন করলে ভালো হবে। এটা আসলে আমার দাদির একটা পোর্ট্রেট। She has been sick, মানে she passed away last year December 23 তারিখে। তো এটা তার কিছুদিন আগের ছবি। বেসিক্যালি last year June my father passed away. So same date, মানে তার কিছুদিন আগে আমার দাদি হসপিটালে ভর্তি হন। She had a stroke for the second time in 1 month. তো তখন ডে দ্যাট আমার বাবাকে হসপিটাল থেকে বাসায় আনা হয় আর খাটিয়াতে করে, সেই দিনই আমার দাদি রিকভার করে হসপিটালে আসে মোটামুটি স্টেবল অবস্থায়। সো এরপর থেকে আমি ইউজুয়ালি আমার দাদির রুমে যেতাম না, ন্যাচারালি ইট হিট মি। সো ওর পর ওই দিন দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ান ডে আফটার দ্যাট যেদিন আমি তার রুমে যাই। আমার হাতে ক্যামেরা ছিল, সবসময় থাকে মোস্ট অফ দ্য টাইম। এটা আমার বাসারই একটা ছবি, ওটাও র্যান্ডম একটা ডে ছিল। সো দিস ওয়াজ ওয়ান অফ দোজ ডেজ। ওইটাই আর কি। এরপরেও আমি তার রুমে ঢুকে নিয়ে আমি চলতে গেছিলাম। আসলে আমি ডিটেল আড্ডা অনেকদিন ধরে ছবি দেখছি, বাট আমার মনে হয় না এতটুকু এই লেভেলের পার্সোনাল কোনো ছবি এর আগে আমরা দেখছি। সো দিস ইজ রিয়েলি আই মিন মনে থাকার মতো একটা ছবি, অনেক ডিফারেন্ট। মিতুল ভাই। মিতুল ভাই একটা জিনিস বলতে, সেটা হচ্ছে আমরা সবাই ছবি তুলি, মোস্টলি আমরা বাইরের ছবি পাবলিশ করি, বাট আমি জানি না হয়তো অনেকে বাসার মধ্যে ছবি তুলে, বাট বাসার ভিতরে ছবি তোলার যে ব্যাপারগুলো, এটা যদি কেউ প্র্যাকটিস করে, এটা আমার মনে হয় অনেক মেমোরিজগুলো প্রিজার্ভ করতে অনেক হেল্প করবে। এবং এই জিনিসগুলো যে মানে নিজের কাছে কতটুকু আপন বা কতটুকু মূল্যবান জিনিস, সেগুলো আসলে ভেরি প্রেশাস। অসম্ভব ভালো লাগছে, আমি ইন্সপায়ার্ড যে আমি নিজে বাসায় ছবি তুলবো কন্টিনিউয়াস। মিতুল ভাই এইটার গল্পটা একটু ছোটখাটোভাবে বলে দেন। আসলে ভাই আমি আজকে ওই প্রেজেন্টেশন রেডি করার সময় আমার পাশে ফ্লিকার খোলা ছিল, সব কিছুর মাঝখানে ফ্লিকার খোলা থাকে অফিসে। হঠাৎ করে চিন্তা করলাম যে ঠিক আছে কিছু ছবি, র্যান্ডম কিছু ছবি নিয়ে যাই। ইট ইজ লাইক মানে আমি সবসময় রাস্তায় ছবি তুলতে পছন্দ করি, অ্যান্ড আই লাইক মোমেন্টস। দিস ইজ সামথিং যে এরা কিছু একটা দেখতেছিল, বাট হি ওয়াজ ক্রসিং, হি ওয়াজ ইগনোরিং দ্যাট পার্ট। That's the moment I took. এক্সক্লুসিভলি কিছু দেখতেছি। এক্সক্লুসিভলি কিছু দেখতেছিল হয়তো। মানে তিনজনই খুবই টেন্সড, একটা দিকে তাকায়, আরেকজন ইগনোর করে চলে যাচ্ছে। এখানে আবার লেখা অমনোযোগী। এক্সক্লুসিভলি সিএনজির জন্য 3 জন হবে না, ওরা 5 3 না হইতেই পারে, লাইন দিয়ে দাঁড়ায় থাকে মানুষ এরকম। আমি প্রতিদিন টের পাই, অফিস থেকে বার হই, তারপর একটা কম্পিটিশন থাকে কে সবার আগে যে। স্ট্রেট কার হলো পিছনে আমি একটা usually ঘটনা রিকশা ঘটছে, রিকশা নিয়ে সিএনজি রিকশাকে সামনে মেরে আমি দিচ্ছে, রাস্তা পার হই, আবার রিকশা বা হেঁটে চলে যাই। মানে আমরা স্পেকুলেট করব অনেক জিনিস, কিন্তু আসলে রিয়েল জিনিসটা তো না হ্যাঁ কেউ দেখতেছে তো ইগনোর রেল লাইনের পাশ থেকে একটা করে রেখেছে, নিমতলা। এটা হলো মানে এই লোকটার একটা হাত নাই, পুরো শরীরে মানে ওর পোর্ট্রেট আছে আমার কাছে। জাস্ট লাইক যে আমি সকালবেলা হাঁটতে গেছি তখন আমার কাছে ক্যামেরা ছিল, খুব ভোরে শীতকাল। ভদ্রমহিলা পানি আনতে যাচ্ছে, হাতে কিছু নাই, পানি আনতে যাচ্ছে, কিন্তু সে দোকান খুলতেছে মাত্র। এই লোকটার একটা স্টোরি আছে,
সে একসময় বালুর নৌকা চালায়, ওই যে ইয়ে দিয়ে বালু নদী দিয়ে যে বালি ভর্তি নৌকা যায়। একদিন রাতে আপনার ঝড়ের রাতে জাস্ট ওই পিলার থাকে যে নদীর মাঝখানে, পিলারের মধ্যে নৌকা লেগে গেছে, পুরা শরীরের অর্ধেক ঝলসা গেছে। মানে আফটার দ্যাট মানে অন্য কেউ হলে কি করতো, ডিক্কা করে খায়, সে দোকান চালাই গেছে। এমন তার 2টা দোকান। মানে আমি এর পিছনে প্রায় 2 বছর ধরে লেগে আছি, কিছু কিছু কাজ মাঝখানে বের করতেছে। ঠিক আছে, তারপরটা এই ছবিটা হঠাৎ করে আমার কাছে স্পিডের কথাটা আবার মাথায় আসলো আর কি। ছবি ভালো একটা গতি আছে, ঘোড়া চালক সে মনে হয় টুরিস্টদের ঘুরাইছে বিচে, তাই না? আর জেলেরা তাদের কাজ করতেছে, সবাই যারা যারা অ্যাক্টিভিটিস, যারা আপনার পার্সোনাল ঘুরতে যাচ্ছে। এই ছবিটার আইডিয়াটা হলো, আমার কাছে আইডিয়া সেটা হলো, সেটা আমি একটু এক্সপ্লেন করি। এই 2টা জিনিস কুয়াকাটা বিচে, যে কোনো বিচের আপনার সবচেয়ে জরুরি 2টা পার্টের মধ্যে একটা, মানে একটা হলো এন্টারটেইনমেন্ট বিজনেস, আর একটা হলো আপনার ওইটা করেই খায়। মানে প্যারালালি মানে both of them are earning their money. খুবই ভালো। তারপরটা দেখি। এটা আসলে আমি আর কামরুল ভাই ঘুরতে গেছিলাম, ছবি পাচ্ছি না। আমার কাছে লেয়ারটা মনে হচ্ছে হি ইজ ডিরেক্টিং সামথিং, অন্যরা নিজের ডিরেকশনে চলতেছে, পিছনে আরেকটা লেয়ারে একটা বাচ্চার মা দেখা যাচ্ছে। ওকে, তারপরটা It is a part of our story. Actually, movement বলতে যাবো কেন, জেলে না, বেদে আর কি, বেদে ফ্যামিলি। আমি 1.5 মাস ওদের সাথে বসছি, ঘুরছি, কথা বলছি, তারপরে আমার ছবি তুলতে গেছে 2 দিন। এবং আমি মানে ঘরের ভিতরে লিটারালি বসেছিলাম, ঝগড়া করছে, মারামারি করছে, সব ছবি গেছে। কাজ করছেন এগুলো বলেন না, আপনি লাগাইছেন এগুলো করতেছেন না। আমি এই লোকটা হলো জুয়া খেলে, বউ ছিল 3 মাসের প্রেগনেন্ট। ওকে, এদের মানে এদেরকে নিয়ে ছবি আছে। ঠিক আছে, মিতুল ভাই এটা তালি দেওয়া হোক। বিকলাঙ্গ মানুষজনের প্রতি স্পেশাল অ্যাট্রাকশন আছে, আমি এটা খেয়াল করছি। বিকলাঙ্গ মানুষ আর কুত্তা, কুত্তার প্রতি অন্যরকম ভালোবাসা আছে। কুষাণ এবার একটা আওয়াজ দিবি ভাই, ডাবল ক্লিক কর, এমনি ডাবল ক্লিক কর। জুনিয়র কোথায় ছবি তোলা, কি ব্যাপার? রামাকৃতে আর কি, আমি একটা এক্সপিডিশনে গেছিলাম রামাকৃ খাল ধরে, 7 দিন 8 রাত ছিলাম আর কি, মানে জঙ্গলের মধ্যে। তো এটা লাস্টে বের হওয়ার সময় ওই দিন সকালে আর কি, তো ওই ভিতরে সব পাড়াতে আছে খ্রিস্টান, যারা মানে খ্রিস্টান, সবাই খ্রিস্টান হয়ে গেছে। তো খুব কম পাড়া আছে যারা বৌদ্ধ। তো ওইখান থেকে একজন বৌদ্ধ ভিক্ষু বের হচ্ছিল আর কি, পাড়া এখনো পাড়া থেকে। সরি, দাদার কুত্তার সমস্যা কি বলবো, লিখিত পেলাম কটা নেই। ভিক্ষু বলে দেওয়াতে সুবিধা হচ্ছে, এটা ঠিক বোঝা যাচ্ছে না যে মানে তারপরটা দেখি। মক কিনা। আমার এটা লেজি শট, একটু কাছে যাওয়া যেতেই পারতো। এই মানুষের মেনটেনেন্স বা তার কাপড় যেটা, সেটা একটু এক্সপ্রেস করে জিনিসটা দেখা হচ্ছে। আমার আগে ছবিটা শেষ হয়নি, ঠিক আছে? আমার হচ্ছে লাইটটা খুব ইন্টারেস্টিং ছিল, উইথ ক্যাপিটালাইজড অন দ্যাট। সকালের খুব বৃষ্টি আলোটা ওই সময় ছিল, আমি নিজে দেখেছি। তবে তোমার লাইটটা মনে হচ্ছে একটু আর্টিফিশিয়াল বানাইছে, মনে হচ্ছে ফটোশপ দিয়ে। কিছু ডাউটস নেই তো? এখানে দেখে আছে, ওটা তো ফটোশপ করাই।
জাস্ট ইয়ে করছে যেটা কনভার্ট করছে। ঠিক আছে, তারপর নেক্সট জিনিসটা দেখি। আমাদের এই লাস্ট সুনামগঞ্জ সাফারির চরক পূজা রাতে। তো এটা রাতের বেলা যে একটা রিচুয়াল হয় সেই সময় তোলা। ইন্টারেস্টিং আছে। সাইকেডেলিক একটা ব্যাপার আছে কিন্তু ছবিটার মধ্যে। ফ্রিজ করছে, দেখছেন? মাথাটা মনে হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, ইভেন্টটা আলাদা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ভালো লাগছে ছবিটা, সুন্দর, ভালো ছবি। মানে এটা তুই কি মানে অনেকগুলো ছবি তুলে এটা পাইছিস না? এই মানে did you plan? পিছনের যে লোকটা ও হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট। তো উনি সবসময় খেয়াল করতেছিলাম যে ঠিক ওনার পিছনেই থাকে সবসময়। আচ্ছা, তো লাস্টে ওনার সাথে কথা হয়েছিল, তো লাগলো যে উনি যাওয়ার পর হয়তো উনি দায়িত্বটা নেবে। মানে এ হচ্ছে চিফ প্রিস্ট ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে প্রিস্ট ইন চার্জ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই হচ্ছে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, উনি সবসময় ইভেন ওনার কার্ড একটা নিছিলাম, কার্ডের মধ্যে দুজনেরই নাম আছে, ফার্স্টে ওনার নাম আছে আর ঠিক করি ওনার নাম। আচ্ছা, তো আমার কাছে লাগতেছিল যে মানে এই পাবলিকের ফিউচারটা এটাই হবে। তো আমি মানে চাচ্ছিলাম যে এরকম একটা ছবি যাতে আমি বের করে আনতে পারি। তো আমি অনেকগুলা প্ল্যানিং করতেছিলাম মানে অনেকগুলা, প্রায় 100-150টার মতো ছবি তুলছি শুধু এই দুজনকে কেন্দ্র করে। তো এর মধ্যে থেকে এই ছবিটা আমার কাছে মানে লাগছে আমি যেটু চাচ্ছিলাম হয়তো কিছু একটু ওইরকম মানে আনতে প্ল্যান করার ডিসিশনটা তুই কেন? ইউজুয়ালি এই জায়গায় গেলে মানুষ মানে মোমেন্টটা ফ্রিজ করারই চেষ্টা করবে, এরকম একটা মোশন আনার চেষ্টা ওনারা করবে। ঘুরতেছিলেন মানে একটা রাউন্ড দিচ্ছিলেন, তারপরে নাচতেছিলেন ওনাদের মতো করে। তো আমার কাছে লাগতেছিল যে ওইখানে লাইটটা অনেক কম ছিল। তো মানে জাস্ট ফ্রিজ করা থেকে মানে ফ্রিজ করলেও কিন্তু একটু মুভমেন্টটা বোঝা যাচ্ছে। তো এর থেকে বেটার হচ্ছে মানে আমি আমার মতো করে যদি প্ল্যান করি বা এরকম কিছু একটা বের করি, আমি ওই সময় চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। পর্যন্ত যদি আমি আমার অ্যাপারচার কিংবা অন্যান্য আনুষঙ্গিক সব কিছু মিলে আমি যদি ডেপথ অফ ফিল্ডটা একদম ফার্স্ট টু লাস্ট করতে পারি, অর্থাৎ পুরোটা যদি ফোকাসের মধ্যে রাখতে পারি, সেটা হচ্ছে হাইপার ফোকাস ডিস্টেন্স। তো এই সমস্ত ক্ষেত্রে অ্যাপারচার বেশি ইউজ করতে সাধারণত আপনারা জানেন, কিন্তু ওয়াইড লেন্সে বেশি সুবিধা পাওয়া যায়। অ্যাপারচার সাধারণত 11, 16 এই ধরনের ইউজ করলে এরকম হতে পারে। তো ওই জিনিসটা করলে এখানে অবশ্যই ছবির গুরুত্ব আরও ভালো হতো। ঠিক আছে, একটা ভালো টিপস পেলাম না স্টোরির ইয়েটা। এই ছবিটা আমরা পারবে পরের থেকে অ্যাকচুয়ালি সিকোয়েন্স একটা, এই ছবিগুলো গাবুরায় তোলা। তো যারা গাবুরা সম্পর্কে জানে দে নোস লাইক দ্যাট ইজ দ্য প্লেস ওয়ার আমাদের স্টর্ম অ্যান্ড এভরিথিং অ্যান্ড ভেরি রিমোট প্লেস। সো এরা সারাদিন পানি টানি নিয়ে অনেক কিছু নিয়ে দে হ্যাভ এ টাফ টাইম, এবং রাত্রেবেলা সবাই পড়তে আসে অ্যান্ড দে ডোন্ট হ্যাভ লাইট। সো এক একজন একটা টর্চের আন্ডারে 4-5 জন একটা হারিকেন যত যতখানি আলো যায় সবাই ওইটা নিয়ে বসে পড়ে আর কি। তো সেটাই অ্যাকচুয়ালি আমি এখানে দেখাইতে চাইছি যে মানে লাইফ যতই কষ্ট হোক, লাইক ইফ দেয়ার ইজ এন উইল দেয়ার ইজ এ ওয়ে। এটাই আর কি আমার স্টোরিটা আর কি, নাইট স্কুল। তো আমরা দেখি। হারিকেনটা নিভানো এটা আলোর সোর্স। হারিকেনটা নিভানো না ভাই, হারিকেনটা নিভে গেছে, তেল নাই। মাথার উপরে আছে, ও মাঝখানে ধরে আছে। ও আচ্ছা, ওই যে বাচ্চাটা ধরে। হ্যাঁ, আর দুই পাশে ওই আলোতে সবাই পড়তেছে আর কি। মানে ওর আলোটা যতটুকু যাচ্ছে এভরিবডি ইজ টেকিং বেনিফিট অফ দ্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মানে ব্ল্যাক বোর্ডের লেখা দেখতেছে ইয়েতে। মানে কোনো টেবিল নাই, মাটির মধ্যে ফ্লোরের মধ্যে এটা বসে লিখতেছে, এবং ওই একটাই হারিকেন ওই কয়েকজনের জন্য, যে যেভাবে কাছে যেতে পারতেছে যতখানি আলো নিতে পারতেছে। দেন and that's the school.
যেই স্কুল ঘরে পড়া হচ্ছে, বারিন্দার মধ্যে বাকি বসে আছে, and ছেলেটা there. ও কি স্কুলে যাচ্ছে? হ্যাঁ মানে ওর ওখানেরই আর কি। And এই ছবিটা তোলা হচ্ছে কি নিঝুম দ্বীপে, এটাও রাত্রেবেলা। So it's like ওখানেও এই একই অবস্থা, বাট ওখানে একটু বেটার। ওখানে জেনারেটর মাদ্রাসায় অ্যারেঞ্জ করছে তারা, তো ওটা দিয়ে পুরা ইয়েটা মানে একটা নির্দিষ্ট সময় পুরা মাদ্রাসা সবাই একসাথে লাইন করে দুই পাশে বসে, ছেলে এক পাশে মেয়ে এক পাশে, ওরা পড়তেছে, ওখানে এটা তোলা। কিন্তু আরেকটু এক্সপ্লেইন করেন ওই যে ব্লারিং এফেক্টটা। ব্লারিং এফেক্টটা হচ্ছে গিয়ে মানে ছবিটা স্লো শাটারে তোলা, এখানে যতখানি আলো দেখা যাচ্ছে আলোটা অ্যাকচুয়ালি অতটা না, আমি আলোটা বাড়ানোর জন্য শাটার স্পিড অনেক কমায় তোলা হয়েছে, এবং কোরআন শরীফ পড়ার সময় কেন জানি তাদের একটা ট্রান্স এসে পড়ে। ওই কথাটাই আপনি বলবেন আসলে অ্যাকচুয়ালি দ্যাট ইজ কোয়াইট ন্যাচারালি। কোরআন যখন মুখস্থ করে তখন একটু ওই যে ওই এটা ট্রেন্সের মধ্যে আগে পিছে করা হয়, এবং এই ব্লারিং এফেক্টটা দরকার ছিল। তো মানে ওরা ওই সময় আর কি আসছে, আর ওই ছেলেটা পড়া বাদ দিয়ে দুষ্টামি করতে দেখতেছিল যে আমি কি করি। I was in another attraction for them. নিচে হয়ে ছবি তুলতেছি আর কি। তো ব্রেকিং দ্য সাইলেন্স, ব্রেকিং দ্য সাইলেন্স। ওইভাবে যখন একটা লাইনে অনেকগুলি একজন আপনাদের ব্রেকিং দ্য সাইলেন্স। হ্যাঁ ওখানে ওইটা ওইভাবে কাজ করছে, বাট দ্যাট ইজ দ্য থিং আর কি। সো দ্যাট ইজ ইট। অ্যান্ড এইটা না, এটা অন্য জায়গায়, এরকম ওই ছবিটা অ্যাকচুয়ালি সেটা না। দ্যাটস ইট। গাবুরাত্রি করা সব কাজ, হ্যাঁ একটা নিঝুম দ্বীপে আর বাকিগুলো গাবুরাতে। নিঝুম দ্বীপের ছবি কোনটা? লাস্টের ছবিটা, এই ছবিটা ও আচ্ছা, মাদ্রাসার ছবিটা। বিশ্বজিৎ, টিটিএলের সাথে 3.5-4 বছরের মতন আছি। আমি রিসেন্টলি আমার একটা সুযোগ হলো যে ইন্ডিয়ায় বিভিন্ন লোকেশনগুলো, রাজস্থান থেকে শুরু করে একদম হিমাচল প্রদেশ পর্যন্ত 1 মাসের একটা ট্যুর ছিল। তো এইখানটায় ডিফারেন্ট লাইফস্টাইল, আমাদের যেমন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব মানুষই একরকম চেহারা, তাদের ফুড হ্যাবিট, তাদের পোশাক আশাক সমস্ত জিনিস এক, কিন্তু ইন্ডিয়ার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এক একটা স্টেটে মানুষজনের চেহারা, খাবার, ভাষা, পোশাক আশাক, চেহারার গড়ন সব কিছুই আলাদা। তো ডিফারেন্ট লাইফস্টাইল সেখানে দেখার সুযোগ হচ্ছিল। এইখানে কিছু ছবি আছে সিলেক্টেড, মানে আমার ওইখানে রাজস্থানের আমি সবগুলো ছবি নিয়ে আসলে এখনো বসার সুযোগ পাইনি। আশা করি সবাইকে অনেক ছবি দেখানোর সুযোগ হবে। এইখানে কিছু সিলেক্টেড ছবি আছে যেগুলো নাকি আমার প্রসেস করা শেষ। মার্কিং এর জন্য আমি আসলে দুঃখিত, লো রেজুলেশন এবং লোগোর জন্য। সামনে যে ছবিগুলো দেখাবো ওগুলো হোপফুলি এগুলো ছাড়া থাকবে। এখানে অল্প কিছু ছবি আছে, আমরা একটু দেখি। কুমার বিশ্বজিৎ আমাদের ইন্টারন্যাশনাল টিটিএল টি শার্ট অ্যাম্বাসেডর। ওই শ্যারোটা কি ছিল না? হ্যাঁ এটা আর ওই যে তোর ছবিটা একই দিনে একই জায়গায়, একই জায়গায়। সেটা অনেক আগের থেকে ছিল। এইটা আমার প্রথম একটা ট্রাই ছিল যে একটা স্টোরি করার মতন চেষ্টা করে দেখি কিছু হয় কিনা। হয়তো খুব বেশি অর্গানাইজ না, কম্পোজিশনগুলো হয়তো খুব বেশি সুন্দর না, তবে এটা আমার প্রথম চেষ্টা ছিল। এটা ওই আগা ওইখানটায় যখন নাকি আগুন লাগে, তো আগুন লাগার নিউজটা আমি পাই 1টার দিকে। আমার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব ছিল আমি সিদ্ধেশ্বরী থেকে ওইখানটায় গিয়ে আমি 3টার দিকে ওইখানে গিয়ে পৌঁছাই, এবং 3টার থেকে আমি ওইখানকার মানুষদের অবস্থা, তাদের সাথে ইন্টারাকশন এবং সময় কাটাই রাত পর্যন্ত, রাত 10টা সাড়ে 10টার দিকে আমি বাসায় আসি। তো সারাদিনের যতগুলো ছবি আমার ইচ্ছা ছিল যে আমি আরো ফলো আপে যাবো, যে পরে আর কন্ডিশন কি হলো, সময় সুযোগের অভাবে আর যাওয়ার সুযোগ হয়নি। তবে সেই দিনের সারাদিনের আমার যে এক্সপিরিয়েন্স করলাম, এবং আমি এইরকম কোনো দুর্যোগপূর্ণ অবস্থাতে গিয়ে মানুষজনের যে হাহাকার থাকে সেইগুলোর সামনে থেকে ক্যামেরা দিয়ে ছবি তোলা, এইরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। আমি মেন্টালি অনেক আসলে উইক হয়ে গেছিলাম, কারণ ওইখানটায় গেলে পরে সবাই আমাকে জড়ায় ধরতেছে, তারা আমার কাছে সাহায্যের জন্য বলতেছে। আমি এই ধরনের এক্সপিরিয়েন্স করে ছবি আগে কখনো তুলিনি।
হ্যাঁ, তারপরে যখন রানা প্লাজায় দুর্ঘটনাটা ঘটে আমি ওইখানটায় যাই, ওইখানে ছবি তুলি। তা আস্তে আস্তে মানে ওই জিনিসগুলো আত্মস্থ হয় যে কিভাবে নিজের সারাউন্ডিংসটাকে কন্ট্রোল করা যায়। এখানে কিছু ছবি আছে, রিসেন্টলি একটা কম্পিটিশনে আমি ছবিটা দিলাম এবং এটা ফার্স্ট প্রাইজ আর কি পায়। আমার কাছে অনেকেই যারা নাকি এক্সিবিশনটাতে যেতে পারেনি, ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল যেন এটা আমি দেখানোর একটা ব্যবস্থা করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফয়সাল ভাইও ছবির স্টোরিটা সম্পূর্ণ দেখতে চাইলো, এই কারণে এটা একটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন। খুব অল্প সময়ের জন্য সবার কনস্ট্রাকটিভ মন্তব্যগুলো আমি আশা করব। থ্যাংক ইউ। মিউজিকটা আমি একটা অনলাইন থেকে কালেক্ট করেছিলাম, তো সোর্স ডিফাইন্ড ছিল না। আচ্ছা, তো ক্রেডিটটা একটু দিয়ে দিতে হবে। হ্যাঁ, সোর্সটা কি মানে অনলাইন
ভালো, দ্যাট ওয়াজ টাচিং। আর অডিও ভিজুয়াল হওয়াতে মানে মানে শুধু ভিজুয়াল ব্যাপারগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, ওভারঅল আই লাইক ইট। ওকে, তো আজকে আসলে আমাদের ছবি দেখানো শেষ। তো আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা ফটো অফ আড্ডা, যেটাকে আমরা পোপা বলি, ঠিক আছে, একটা পোপা ডিক্লেয়ার করা হবে যে বেস্ট ফটো অফ দ্য ফটো আড্ডা যেটা এখান থেকে হবে, সেটা আমরা একটুবার ডিসকাস করে আমরা জানিয়ে দিব কোনটা হবে। তো আমরা বেসিক্যালি থার্ড ফেজে এখন যাব। থার্ড ফেজে হচ্ছে আমাদের একটা মাস্টার ফটোগ্রাফার অ্যালেক্স ওয়েব, আপনারা যারা জানেন, ইজ এ ম্যাগনাম। সো উনি ম্যাগনাম ফটোগ্রাফার অ্যালেক্স ওয়েবের উপর একটা ছোটো প্রেজেন্টেশন দেখবেন। আমার মনে হয় 15 মিনিটস 10 মিনিটস কিছু ভিডিও আছে। ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি র্যাপ আপ করব। ঠিক আছে, এটা প্রেজেন্ট করবে হচ্ছে আমাদের মিতুল ভাই। মিতুল ভাই যেটা হাত ধরি। মানে ব্যাপারটা হলো অ্যালেক্স ওয়েব is quite different than others. And you will see the compositions. Sometimes you may find that there are a lot of compositional flaws and everything. But he is a genius. ওনার এখানে যেটা আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি যে what Alex Webb says about photography. He is a street photographer. He calls himself a street photographer, not even a photojournalist. এবং সে তার কিছু চিন্তা ভাবনা আছে, আমি ওইগুলোই প্রেজেন্ট করার চেষ্টা করেছি এখানে। কিভাবে ছবি তোলা যায়, ছবি তোলার ব্যাপারে কি কি করা যায়, হোয়াট ইজ স্ট্রিট ফটোগ্রাফি। প্রথমে তার কিছু কোড করা, I only know how to approach a place by walking. So what does a street photographer do but walk and watch and wait and talk? যেটা কুমার বলতেছিল যে গিয়ে বসে থাকা, এটা যে কোনো ফটোগ্রাফার কিন্তু নট অনলি স্ট্রিট ফটোগ্রাফার, গিয়ে সময় নেয়, বোঝার পরে ক্লিকটা করা। এবং আপনি জানেন না যে কখন আপনার আনএক্সপেক্টেড কি আসবে, ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট অ্যাকচুয়ালি। তারপরের কোডটা হলো মূলত when I'm working then I really have to work, I really have to work। মানে সে এমফাসাইজ করছে যে হ্যাঁ আমি কাজ করতে গেছি মানে আমি কাজ করবই। তারপরে ব্যাপারটা হলো যে সে কালারে কাজ করে। ও কিন্তু প্রথম যখন শুরু করছিল 1979-এ সে ম্যাগনাম ফটোগ্রাফার, তার আগে ম্যাগনামে ঢোকার আগ থেকে সে কালারে চলে গেছে। সেই আমলে যখন সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতো, 79-এ সেই ম্যাগনামের ইয়ে হয়, হ্যাঁ সে 74-এ কালার। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো মানে এই মোমেন্টটা চিন্তা করেন যে আমরা কি বলি, আমরা অনেকেই বুলবুল ভাই যেহেতু মানে অনেক কিছু নিয়ে অনেক আগের থেকে করেন, আমরা নর্মালি কবিদের ক্ষেত্রে কি দেখি, আমাদের রবীন্দ্র যুগে কিন্তু রবীন্দ্রনাথের হিসাবের বাইরে ছিল কি জীবনানন্দ দাশ, যে ওই ফরম্যাট থেকে বের হয়ে আসছিল। হি ইজ লাইক দ্যাট, ওই ফরম্যাট থেকে কমপ্লিটলি বের হয়ে আসছে। নো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আই সি ইন কালার, আই উইল ওয়ার্ক উইথ কালার। ওর কাজের ব্যাপারে যেটা সে নিজে বলে, মাই ওয়ার্ক ইজ কোয়েশ্চেনিং অ্যান্ড এক্সপেরিয়েন্সিয়াল, সো whatever political or sociological sentence I have about a place I photograph come out of walking the streets of those words. তার মাথার মধ্যে ওই জিনিসগুলোই ঘুরে, সোশিওলজিক্যাল বা পলিটিক্যাল যে থটগুলো, ওই শব্দগুলো নিয়ে কাজ করে। সে প্রচণ্ড রকম, সে যেটা বলে যে আমি কোথাও যাওয়ার আগে ওই যে জায়গায় যাবো সেই ব্যাপার, সেই জায়গায় যাওয়ার আগে অনেক চিন্তা করি, ওই জায়গায় আমি কি করবো। So this is Alex Webb, not a good looking guy. This is something যে ইনফরমেশনগুলো আমরা দিলাম, যে 1988-এ কালার ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পাইছে, হ্যাঁ এটাই স্কিপ করে যায়। এইগুলো হলো সে বলছে যে কিভাবে আপনার ফটোগ্রাফ তুলতে হবে, মানে সে কিভাবে তোলে। These are 10 points. First point is layer your photographs. ফটোগ্রাফিতে লেয়ার খুঁজে বের করো।
আমরা যেগুলো নিয়ে একটু আগে কথা বলছিলাম যে লেয়ার কি জিনিস। When you are out shooting the streets, try to get subjects in your foreground, midground and background. This is the basic thing of layering. You can see, then fill the frame. Fill the frame. মানে নর্মালি আমরা যেটা করি, তখনও কথা হলো যে ফ্রেমগুলো ফিল করা কিনা, উপর থেকে কোণা পর্যন্ত প্রত্যেকটা ফ্রেম ফিল করা। পুরোটা ফ্রেমে কিন্তু আছে সব কিছু। ওই যে আমরা অনেকেই বলি যে ওভারল্যাপ, try not to overlap the subjects in your frame and try to have a nice balance between dark shadows and light. He works a lot with lights and shadows. খুব হিট করে ও, লাইট এন্ড শ্যাডো কিন্তু খুবই হিট করে। পিচ ডার্ক দেন এক্সট্রা লাইট। এই যে ও কিন্তু এটা অ্যাভয়েড করতে পারতো, অ্যাভয়েড মানে আমরা অনেক লোক হইলে এটার উপরে ওভারল্যাপ করে ফেলতে পারতাম। আরেকজন মানুষ বের হয়ে আসছে, কিন্তু সেও কিন্তু বের হয়ে আসছে। এটা আসলে খুবই কঠিন আর স্ট্রিট ফটোগ্রাফিতে ওভারল্যাপিং না করে করা। ওরও প্রচুর ছবিতে ওভারল্যাপ আছে, সে তখনই সেজন্যই বলছে ট্রাই নট টু ওভারল্যাপ। ওভারল্যাপ হবেই। তারপর একটা দেন লুক ফর দ্য লাইট। অবশ্যই ফটোগ্রাফি মানে লাইট। লাইটটা মানে সে আবার বলেও দিচ্ছে যে লাইটটা কখন ভালো থাকে ওই সময় গিয়ে তোলা। নর্মালি আমরা ছবি তুলতে সবাই আমাদেরকে বলে ডন অর ডাস্ক টাইম। নেক্সট, then capture the emotion of a place. This is one of the most important thing. যে জায়গায় যাচ্ছি আমি, সেই জায়গায় যদি কোনো ইমোশন পাই, ইমোশন হিটস এভরিবডি। কুমার বিশ্বজিতের প্রত্যেকটা ছবিতে ইমোশন হিট করতেছিল ওইখানকার। মানে দ্যাটস ওয়াই ছবি এবং অডিও ইমোশন হিটস স্ট্রেট। আপনি লাইট খুঁজে বের করতে হবে, কিন্তু ইমোশন কিন্তু খুঁজে বের করতে হয় না কোনো ছবিতে। ফলো ইউর অবসেশন বলতে মানে আপনার যেই কাজ বা যে জিনিসটার প্রতি অবসেশন আছে সেটা মেন করছে। এই ছবিটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কারণ এই ছবিটার এগেইনস্টে সে একটা কথা বলছিল যে মুসলিমস আর টেররিস্ট। এটা যে আপনার 9/11 এটা নিয়ে এটা খুব কন্ট্রোভার্সিয়াল ছবি। ওই দিন ম্যাকডোনাল্ড একটা মিটিং ছিল, কারণে সব ম্যাকডোনাল্ড ফটোগ্রাফার 9/11 এর ছবি আছে। এবং দিস ওয়াজ দ্য বেস্ট ওয়ান অ্যাকচুয়ালি। আসলে না, আমার কাছে 9/11 এর স্টিভ ম্যাকারির উপরে তো যায় না, ও যেভাবে কভার করছে ওর কভারেজ ছিল একরকম, আর ও স্ট্রেট মুভমেন্ট পেয়ে গেছে। রাইট। তারপরে দেন ইফ ইউ আর স্টাক, ট্রাই সামথিং নিউ। আমরা অনেক সময় দেখা যায় যে এটা করবই করতে 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 এক জায়গায় আটকে গেছি, দরকার নেই, পারতেছি না, চেষ্টা করছি, অন্য কিছু চিন্তা করি। ওই আমরা যেটা করছি ইয়েতে অনেকে টিটিএল এর ইয়েতে কুয়াকাটায় গিয়ে, হ্যাঁ ঘুরতেছি পাইতেছি না, আচ্ছা ঠিক আছে থাক না, এটা অন্য জায়গায় দেখি। তারপরে ওয়ার্ক অন প্রজেক্টস। তোমার বিষয়ে যেটা বললাম যে প্রজেক্ট নিয়ে কাজ করা। এই ছবিটার ব্যাপারে একটা এক্সপ্লেনেশন আছে ভিডিওতে, খুবই সুন্দর করে এক্সপ্লেন করা। মানে একটা থিম নিয়ে কাজ করা, কোনো জায়গায় গিয়ে চিন্তা করা, যাওয়ার আগে চিন্তা করে একটা থিম নিয়ে গেলেন, কিন্তু জায়গায় যদি দেখে আপনার মনে হয় যে অন্য থিমে কাজ করা যায়, সেই থিমে শিফট করা। এর আগের কথাটা কিন্তু তারপরে টার্কি না, এটা টার্কি না, এটা ছিল আপনার ইয়েতে মানে travel as much as you can. Then last two things, walk a lot. যে কোনো স্ট্রিট ফটোগ্রাফার না, যে কোনো ফটোগ্রাফারের জন্য মূল কথা হলো হাঁটেন। যে জায়গায় আপনি 2 মিনিটে গাড়িতে যেতে পারেন, ওই যে ঘোড়ায় চড়ে গেলে যে সমস্যা, হাইটে গেলে সেই সমস্যাটা নাই কিন্তু। তারপর একটা 99.9% of street photography is failure. This is the truth. জগা তুলতেছেন, একটা ছবি বের হবে, সারাদিনে হয়তো বা একটা ছবি নাও বেরোতে পারে। Don't think about it.
দ্যাট ইজ মানে এই 10টা পয়েন্ট মাথায় রাখতে বলছে সে, দ্যাট ইজ হিজ সাজেশনস। দেন নেক্সট, অ্যালেক্স ওয়েবের কথা বলতে গেলে তার বইয়ের কথা বলতে হয়, রেবেকা নরিস ওয়েব। শি ইজ হেল অফ এ ফটোগ্রাফার। এইগুলো হলো তার কাজ। মানে সামটাইমস শি ইজ বেটার দেন। এগুলা ওই আপনার সে কোথায় কোথায় ডেকোটা নিয়ে সিরিজ করছে বিভিন্ন, ডেকোটা সিরিজের কাজ। মানে হাউ ক্লোজ শি ইজ উইথ দ্যাট ডগ, you can feel the skin. ডেকোটার যে আপনার ইয়েটা করা, সেকেন্ড ছবিটা দেখেন, লাস্ট ছবিটা, মানে দিস আর অ্যাকচুয়ালি ভেরি গুড আউট অফ দ্য বক্স থট অফ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। নেক্সট, এগুলো লিঙ্ক, আমি ওই সব লিঙ্কগুলো রেখে দিছি এখানে, যার যার দেখার। মানে ওর একটা ইয়ে ছিল, পাবলিশ করছিল নিউ ইয়র্ক টাইমস সম্ভবত, ওর রিসেন্টলি একটা কি জন্য বলে এটাকে, ওর সাথে কথা হয়েছিল। তো ওই জিনিসটা পাবলিশ করার পর যেটা হলো, ওকে কিছু কোয়েশ্চেন করা হয়েছে, when you come across a scene that interests you, how are you thinking about composition and color? I feel the space, the light, the color, the form and the scene simultaneously, and you don't have time actually. আপনার এত চিন্তা করতে হবে, কম্পোজিশন করতে হবে, তাই না? I'm not thinking, I'm sensing the street. For me, color isn't just about color, light isn't just about light, space isn't just about space, form isn't just about form. I'm integrate with emotional and sensory tenor of these elements. ওই যে ইমোশন, মানে সব কিছুই থাকবে, কিন্তু আপনার সময় মানে থিঙ্ক করার অপশন। তারপরে এটা ক্লোজ করে, তিনটা ইয়ে আছে, আমরা একটা দেখব। ওই ফুলটা দেখেন, মাঝখানে Yeah, so like what is it that you image that, or what is it about an image that really makes you gravitate towards it? And Okay. Well, I think what interests me most about a photograph that I haven't seen before is that it takes me somewhere I haven't been before. Sometimes that's a particular way of seeing, sometimes it's something to do with the subject, but it's just something that's different, that's unique, that's exciting, and also mysterious. I mean, I tend to be intrigued by photographs that have a certain level of you're not quite sure what's going on. You sort of, it's sort of as if each different viewer can find their own story in a given picture. This is a picture of Rebecca's from Violet Isle, book that we did together, book on Cuba. And I've always loved this picture. I've always loved the notion of this bird flying off, looking as if he's left a single, or she presumably has left a single solitary egg. There's also this sense of sort of freedom and flight, which resonates in many ways with a sense of Cuba. But ultimately, with regard to pictures that I really like, in the end, I can't say too much about the specific picture, because if I did say too much, then it wouldn't be worth having the picture. The mystery of this picture lies embedded in this image, and that's what I like about it. Okay, and one of my favorite pictures, the big picture of Alex is in this book, happens to be the back cover. I'll show you. This is really indicative of the kind of photograph that I like. It just makes me want to linger with it. It also happens to be the photograph I wake up to every morning. It's
It's okay. And it's like, as Alex said, you know, I'm a poet, and if you try to explain a poem, it sort of falls apart in your hands. And I think the same with an image that lingers with one, that I really find in some ways that just the sense of wanting to spend time with it, wanting to linger in it. This particular photograph was taken at a baseball game in Cuba. They're actually standing on bikes here, and these women are in the parking lot. And this just sort of happened at sunset, and then there's mixed light because the light of the baseball stadium is falling, creating this kind of green light. But what I love about this one, especially a friend of ours who bought this piece, said it reminds her of sort of the Cuban version of West Side Story. It looks like a stage set. I think that's kind of a wonderful description of it. But you know, like I said before, like any good poem, the more you talk about it, the more it sort of falls apart. So I think it's just trusting those images that one loves to linger with, and I really adore this picture. Yep. Thank you. উনি কিন্তু আবার একজন কবিও, ভদ্রমহিলা। মানে ইট ইজ লাইক যে সে কি বলতেছে, তার কথা হলো যে আপনি ছবি তুলতে যাচ্ছেন বা ছবি তুলতেছেন, ছবির ব্যাপারে মিস্ট্রিটা থাকতে হবে। মানে আপনি সব ছবি পড়ে ফেলতে হবে, বুঝে ফেলতে হবে, দ্যাটস নট দ্য থিং। ইফ দেয়ার ইজ নো মিস্ট্রি, দ্যাট ইজ নট আ গুড পিকচার। ইফ দ্যাট ইজ আ ওয়েল কম্পোজড পিকচার, দ্যাট ইজ এ গুড লুকিং পিকচার। বাট পিকচার্স শুড হ্যাভ মিস্ট্রিজ। আমাদের কাছে আরো কিছু আছে, কিন্তু এখন আসলে সময় হবে না, মানে আরো দুইটা ভিডিও আছে। লেইকাম একদম কতক্ষণ এটা প্রায় 12 না 3-4 মিনিট। এটা ছোট শিকাগো নিয়ে One of the first photographic series that inspired me as a young photographer in the late 60s was a set of photographs in Aperture magazine by Ray Metzger entitled My Camera and I in the Loop. So it seems somewhat inevitable when I visited Chicago recently that I gravitate towards the loop, towards the rhythm, the contradiction, the visual tension between its deep shadows, cast by the muscular downtown architecture of this city of the big shoulders, and those brilliant shafts of light illuminating details of life in the loop, like a series of random, piercing cinematic close-ups while the L rumbles overhead. I also wandered into some of the varied communities that are constantly defining and redefining Chicago's multitudinous character, visiting the weekend street festivals, German, Polish, African American, and Mexican, that are the last vestiges of summer.
Chicago is also the city Obama hails from. For the first time in modern history, an incumbent president is basing his re-election campaign in his native city rather than in Washington, D.C. But in the end, I always return to the wall. থ্যাংক ইউ আজকে এখানে শেষ করি কালকে আপনার কিছু বলবো আজকে আমাদের ফটোটা এখানে শেষ তো ফুজি ফিল্মের পক্ষ থেকে ফারুক ভাই যদি কিছু বলতে চায় তো সবাই বাইরে গেছে ক্রিয়েট করেছিলাম এই রকম অ্যাক্টিভিটির জন্যই খুব অ্যাকচুয়ালি খুব কম গ্রুপ বা প্রতিষ্ঠান বা যাই বলি না কেন আসলে এই ফ্যাসিলিটিটা এক্সপ্লোর করার জন্য এগিয়ে আসছে তো এই পর্যন্ত আমরা এখানে তারপরেও খুব কম না বলবো না অলমোস্ট 8-9টা প্রোগ্রামের মতো আমরা এরকম এখানে অ্যারেঞ্জ করতে পেরেছি তো আসলে অনেকেই জানে না যে এরকম একটা স্পেস আছে বা এরকম অ্যাপ্রোচ নিয়ে কেউ এগিয়ে আসতেছে তো আমরা চাবো এটা যতটা সম্ভব স্প্রেড করার জন্য কারণ বাংলাদেশে আসলে আমার মনে হয় না কোনো ক্যামেরা ভেন্ডর এরকম অ্যাপ্রোচ নিয়ে এরকম চিন্তা ভাবনা করতেছি কিন্তু আমরা আসলে আপনাদের যেটা চিন্তা করেন আউট অফ দ্য বক্স আমরাও সেরকম কিছু একটা চিন্তা করতেছি যে ডু সামথিং আউট অফ দ্য বক্স সবার জন্য কিছু করি আমাদের বিজনেস কতটুকু হলো না হলো এন্ড অফ দ্য ডে সবারই বিজনেসের একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু সেটা যে একদিনে আসবে সেরকম কোনো কিছু না হ্যাঁ আমরা যদি ইনোভেটিভ কিছু আপনাদেরকে দিতে পারি আমরা যদি আউট অফ দ্য বক্স কিছু করতে পারি এবং সেটা যদি মিউচুয়ালি সবার জন্য কাজ করে ডেফিনেটলি ইট উইল ওয়ার্ক সো সেটাই হচ্ছে আসলে আমাদের অ্যাপ্রোচ আমরা যেটা ছিল ফুজি ফিল্ম বেসিক্যালি নাম থেকে সবাই আমরা জানি যে ফিল্ম বেস কোম্পানি অ্যাকচুয়ালি নামটাই আছে আর ফিল্মের সাথে সরাসরি কিছু নেই ইটস টেকনোলজি বেস কোম্পানি অ্যাকচুয়ালি ফুজি ফিল্ম film related কাজ it's almost maybe 20% of its business remaining 80% it's document imaging or chemical processing or technology based কাজ করে ফুজি ফিল্ম যদিও স্টার্ট করেছিল ফিল্ম দিয়েই ফিল্ম থেকে ফিল্মের র ম্যাটেরিয়াল বা ফিল্মকে ডেভেলপ করতে যে ফিল্ম ম্যানুফ্যাকচারিং করতে যে ওদের এত কিছু ইনোভেট করতে হয়েছে যে ওগুলোকে আসলে তারা এক্সপ্যান্ড করে ইটস এ হিউজ কোম্পানি নাও কারণ অন্য কোনো কোম্পানি ফিল্ম কোম্পানি এখন আর আসলে সাস্টেন করতে পারতেছে না বিকজ দে ট্রাই টু স্টিক টু দ্য ফিল্ম কিন্তু ফুজি ফিল্ম ইজ দ্য অনলি কোম্পানি যে চিন্তা করেছে না আমি এটাকে এক জায়গায় রাখবো না I will try to expand it to the different domains and try to get the benefit out of it mostly. তো সেভাবেই ফুজি ফিল্ম এখনো আছে এবং ফুজি ফিল্ম ক্যামেরার সাথে যেটা হচ্ছে যে আমরা এখানে বাংলাদেশে ফুজি ফিল্মের মেডিকেল গ্রাফিক ডিজিটাল ইমেজিং ফটো ইমেজিং স্কিন কেয়ার এই কটা ডিভিশনে হ্যান্ডেল করি তো ফটো ইমেজিং আমরা আগে করতাম না আমরা জাস্ট ফটো ইমেজিংটা স্টার্ট করেছি 3 মাস আগে আরেকটা কোম্পানি ফটো ইমেজিংটা হ্যান্ডেল করতো তারা এখনো করছে বাট সামহাউ দেয়ার পারফরমেন্স ইজ নট গুড সো ফুজি ফিল্ম ডিসাইডেড টু সুইচ ব্যাক টু আস সো আলটিমেটলি তারা হয়তো থাকবে না উই উইল টেক ওভার দ্য হোল অল দ্য বিজনেস ডিভিশনস অফ ফুজি ফিল্ম আর আপনারা যেহেতু সবাই ডিজিটাল ক্যামেরা ইউজ করেন অল অফ ইউর ওয়ার্কস আর বেসড অন ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরাতে যেটা হচ্ছে যে ফুজি ফিল্ম ওয়াজ দেয়ার ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন দ্য ডিজিটাল ক্যামেরাস
এবং তারা নিকনের সাথে জয়েন্টলি নিকনের যে আর্লি ক্যামেরাগুলো ছিল দ্যাট ইউজ টু বি অ্যাকচুয়ালি partly jointly done by Fujifilm and the Nikon. Fujifilm used to make the sensors and Nikon used to make the body and other things. লেন্স দুটো কোম্পানি তারা নিজেরা ইউজ করতো। তো ফুজিফিল্মের নিজস্ব লেন্স কোম্পানি আরেকটা আছে, দ্যাটস কল ফুজিনন। এবং এখন ফুজিফিল্ম যে ক্যামেরাগুলো করছে ফর দ্য প্রফেশনালস অল আর মিররলেস ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা, MILC যেটা নামে এখন পরিচিত। Fujifilm has decided not to go with DSLR because the trend is changing. ট্রেন্ডটা কেন চেঞ্জ হচ্ছে, সব কিছু যেরকম ফিল্ম থেকে ইভলভ হয়ে ডিজিটালে এসেছে এবং ডিএসএলআরটা এসেছে বিকজ একটা কারণে যে সুইচ ওভার টু ডিজিটাল ক্যানট বি ইন ওয়ান স্ট্রেট ফরওয়ার্ড। সবারই লেন্স কম্পাটেবিলিটি বা অন্যান্য অনেকগুলো জিনিস আছে, যে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রানজিশন করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। সেই ট্রানজিশন পয়েন্টের জন্যই ডিএসএলআরটা অ্যাকচুয়ালি এসেছে। বাট নাও দ্য টেকনোলজি হ্যাজ ইভলভড ইন সাচ এ ওয়ে that within few years the DSLR will go off, because why we should carry some extra mechanical items within the camera? We can get rid of it and get a much better camera. So that's the thing and that's what it is happening. এখন যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করা হয়, west part is not picking up any technology as much fast as the Asians are doing it. So East Asia is always picking up any technology much faster than the whole rest of the world. A new MILC technology has captured the 60% of the photography domain already. So DSLR is now shrink to below 40%. So এতে বোঝা যাচ্ছে যে what is the future of MILC? তো এখানে আমরা MILC ক্যামেরা কিছু বাংলাদেশে মার্কেটিং করছি, এখানে অনেক সিনিয়র ফটোগ্রাফার তারা ইউজ করছেন। যদিও এখনো MILC কে ডাইরেক্টলি DSLR এর রিপ্লেসমেন্ট হিসাবে বলা যাচ্ছে না, বিকজ স্টিল there are a lot of things to evolve. এভলিউশন একদিনে হয় না অ্যাকচুয়ালি। তো আমরা আশা করি আমাদের সেই প্রয়াসটাকে আপনারা এক্সপ্লোর করার চেষ্টা করবেন। আমাদের কাছে কিছু ক্যামেরা আছে যেটা আপনারা ট্রাই করার জন্য দেখতে পারেন, অ্যান্ড ফটোগ্রাফারদের জন্য আমরা কিছু প্রোগ্রাম বা আমাদের কোনো ইকুইপমেন্ট কেউ যদি পারচেস করে সেখানেও আমরা কিছু বেনিফিট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এবং করছিও। আর যেটা হচ্ছে, আমার মনে হয় না আমার কোনো প্রোডাক্ট প্রেজেন্টেশনের প্রয়োজন আছে, আপনারা সবাই জানেন টেকনোলজি সম্পর্কে। এখানে আরেকটা যেটা হচ্ছে যে আমাদের MILC ক্যামেরাতে আমরা যেটা করতেছি Fujifilm, all the sensors that most of the cameras are having right now are manufactured using the structure that Kodak was invented. That's called Bayer structure. But Bayer structure কিছু লিমিটেশনস আছে, কারণ হচ্ছে ফিল্মে যখন ছবি তোলা হতো তখন কোনো রিপিটেড প্যাটার্নের ছবি তোলা হলে সেটাতে মোড়ে প্যাটার্নটা আসতো না, বিকজ there was no interference. But all the structures, all the pixels of the sensors are having a repeated patterns. যেটা রিপিটেড কোনো কিছু ছবি তুলতে গেলে বা কোনো প্যাটার্ন রিপিটেড ছাড়াও যদি রেগুলার প্যাটার্নই হয় তুলতে গেলে সেখানে নয়েজ, এক্সট্রা নয়েজ চলে আসে এবং মোড়ে চলে আসে। তো Fujifilm being a film company, they try to come up the problem of this thing, এবং they have come up with a new sensor that is called X-Trans sensor, এবং যেটার কারণে these cameras are giving much sharper images and more free images. আর এটার আরেকটা কারণে হচ্ছে যে এখান থেকে আপনারা গ্রেটার ডাইনামিক রেঞ্জ পাচ্ছেন, বিকজ Fujifilm have been working. Fuji sensors are never the simpler sensors. Structures are never, it was never and it will be never. It will not be the same. অন্যরা যে স্ট্রাকচারটা ফলো করে, এটা হয়তো একটা কারণ হতে পারে যে সেটা কোডাক করেছে, এভরিবডি ইজ ফলোইং ইট। ফুজি মানে বিইং এ কম্পিটিটর অফ কোডাক, দে ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্সটা করেই তারা এখন এগিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে। আর যেটা হচ্ছে যে লেন্সের কথা বলছিলাম, Fujifilm-এর যে লেন্স সাবসিডিয়ারি, দ্যাটস Fujinon, এখন ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ দ্য লার্জেস্ট লেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন টার্মস অফ নাম্বার। মোবাইল ফোনে যেটা হচ্ছে যে 60% cameras are actually using Fujinon lens that is manufactured in China,
চায়না ফ্যাক্টরিতে। আর সিনেমাটোগ্রাফিতে ইটস বিং ওয়াইডলি ইউজড, মেজর 3D মুভিজ এবং আর বিং অ্যালেক্সা ক্যামেরা এবং অন্যান্য ক্যামেরাগুলোতে এভরিওয়ান ইজ ইউজিং Fujifilm lenses, mostly those are the broadcast lenses. এছাড়াও Fujifilm right now only company, they are also manufacturing astronomical lenses. That's for NASA and other space agencies, they are manufacturing lenses for satellites. তো আর ফুজির লেন্স কিছু কিছু লেন্স আছে একটু কস্টলি, অনেকে হয়তো জিজ্ঞেস করে কেন এই লেন্সগুলো একটু কস্টলি, কারণ দিস ইন্ডিভিজুয়াল লেন্সেস আর স্পেশালি ক্রাফটেড, দে হ্যাভ এক্সট্রা এলিমেন্টস টু গেট রিড অফ দ্য অ্যাসফেরিক্যাল ডিস্টরশন এবং ক্রোমাটিক অন্যান্য ব্যাপারগুলো থেকে কাম আপ করার জন্যই এই সেই এলিমেন্টসগুলো তারা ডেভেলপ করে। এবং মোস্টলি অল দিস লেন্সেস আর গ্লাস লেন্স, নান অফ দিস লেন্সেস আর প্লাস্টিক লেন্সেস। অনেকের লেন্সই থাকে কম্বিনেশন থাকে গ্লাস অ্যান্ড প্লাস্টিক টু মেক ইট মাচ চিপার, মেক ইট মাচ লাইটার, কিন্তু ফুজিফিল্মের লেন্সগুলো অল আর স্পেসিফিক্যালি মেড ফ্রম দ্য স্পেসিফিক গ্লাসেস। আর এটা যেটা হচ্ছে অল দিস লেন্সেস আর ইবিসি কোটেড, দ্যাটস এ স্পেশাল কোটিং, মাল্টিলেয়ার কোটিং দ্যাট এটা আপনাকে ট্রান্সমিটিভিটি আপনাকে আরও বাড়িয়ে দেয়। আপনার সো লো লাইটে আর ফ্লেয়ারটাও কম হয়, এসব কিছু আছে। তো আমি আশা করব আপনারা এই জিনিসগুলো ট্রাই করে দেখবেন। পারচেজ যে করতে হবে এমন কোনো কথা না, ট্রাই আউট করার জন্য আমাদের ক্যামেরা আছে। আপনারা যে কোনো ফটো ওয়ার্ক বা কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাইলে উই ক্যান গিভ ইউ ফিউ ক্যামেরাস টু গিভ ইট এ ট্রাই। তো সেটাই। আর এখানে হ্যাঁ সেটা বললে আমাদের টিমেও 2-4 জন আমরা দিয়ে দিতে পারি। আর কিছু এখানে যেটা হচ্ছে যে ফুজি আপনারা দেখলেন অ্যালেক্স ওয়েবের কিছু কাজ, এমআইএলস এর আরেকটা হচ্ছে যে স্ট্রিট ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাগুলো খুবই ভালো অ্যাকচুয়ালি, বিকজ দে আর মাচ লাইট, মাচ স্মল ইন সাইজ, এবং সেন্সরের কারণে এবং অপটিক্যাল কারণেও যেটা হচ্ছে যে লাইট ট্রান্সমিটিভিটা মাচ মোর, কাজে আপনি লো লাইট কন্ডিশনে অনেক ভালো কাজ করতে পারবেন। আর সেন্সরটাও হচ্ছে যে মোস্টলি নয়েজ ফ্রি ইমেজ দিচ্ছে, সো আপনি হায়ার আইওসিতেও কাজ করতে পারেন। তো আমি আসলে চিন্তা ভাবনা করছিলাম অন্য কিছু অফিসিয়াল প্রেজেন্টেশন বা কিছু করবো, সেটা ওইদিকে আমি আর যাচ্ছি না এখন। আমি আমার কিছু পার্সোনাল কিছু ছবি দেখাই যেগুলো আমি তুলেছি। কামরুল ফটোয়ার্ডটা তো আজকের মতো ক্লোজ হয়ে গেছে। আর ফটোয়ার্ডটাতে প্রত্যেকবার যেটা থাকে যে মোস্ট ইন্টারেস্টিং ফটোগ্রাফ, নট দ্য কমেন্ডেবল ফটোগ্রাফ বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং ফটোগ্রাফ ইন টার্মস অফ ডিসকাশন রেইজড, সেই ছবিটাকে আমরা পপা ডিক্লেয়ার করি আর কি। সো আজকের ফটো আড্ডা সেটা যাচ্ছে হচ্ছে কুমারের সেই তাজমহলের ছবি। তাজমহলের ছবির জন্য কোপার জন্য আজকে আমাদের ফুজিফিল্ম থেকে একটা ছোট জাস্ট একটা টোকেন। তো কুমার প্লিজ সামনে এসে যদি একটু নিয়ে যাও। পুরো সুন্দর, এটা তো আপনার ইয়োর শো না? শরীফ ভাই ছবি তুলছেন? আমি বুঝতে পারলাম যে বাই নাও আমি একজন জাজ হয়ে গেছি। আমাকে যদি বলা হতো কোন ছবিটা, আমি সবাই মতামত না নিয়ে ওইটার কথাই বলতাম। কংগ্রেচুলেশনস বিশ্বজিৎ। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তাজমহলকে ওই অ্যাঙ্গেলে দেখা হয় না কখনো। আমরা যেভাবে দেখি কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ, কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে, থ্যাংক